আচ্ছা, আজকের ক্লাসে আমরা এইচটিএমএল বাকি টপিক নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে একটা পেজ নিয়ে নিলাম, index.html। চাইলে আমরা style.css ফাইলটাও নিয়ে নিতে পারি। ওকে, এইচটিএমএল এর শুরু শেষ আমরা এখানে বেসিক যে মার্কআপ, এরপর কি করতে হয়, লিঙ্ক ট্যাগটাকে অটোমেটিক আমাকে এআই লিখে দিচ্ছে, সমস্যা নেই, আপনারা লিখবেন। এই হচ্ছে সিএসএস ফাইল। আচ্ছা, আমরা এইচটিএমএল যে টপিক মোটামুটি সবই শিখছি, হেডিং প্যারাগ্রাফই লাগে, বাট আমরা আজকে শিখবো হচ্ছে আই ফ্রেমটা একটু দেখি। আই ফ্রেম এটাও সব সময় লাগে না, কিছু কিছু ক্ষেত্রে লাগে। আই ফ্রেমের কাজটা আসলে মূলত কি, আই ফ্রেম হচ্ছে একটা ওয়েব পেজের ভিতরে আর একটা ওয়েব পেজ নিয়ে আসা, আর একটা ওয়েব পেজ নিয়ে আসা। যেমন এখানে আমার এখানে আই ফ্রেমের শুরু এবং শেষ আছে, এইটাকে শুরু এবং শেষ আছে, এখানে সোর্স নামে অ্যাট্রিবিউট আছে। এই সোর্সের মধ্যে আপনি চাইলে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনি কোনো লোকাল পেজও দিতে পারেন, সেটা পরের বিষয়। আমি এখন এই ফাইলটা যদি রান করি, এখানে আমাকে ইউটিউবের একটা লিঙ্ক ধরাই দিচ্ছে অটোমেটিক, দেখি কি আসে। এখন ইউটিউবের একটা ভিডিও চলে আসছে না, মানে আলটিমেটলি জাস্ট ওই ইউআরএলটা। অথবা আমরা অনেক টাইমে দেখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট, অনেক ব্লগ সাইটে ঢুকে রেজাল্ট খোঁজ করতে দেখবেন যে আপনি অন্য সাইটে চলে গেছেন। হ্যাঁ দেখবেন, বাট ওই সাইটে কি করছে, সাইট বন্ধ করে এডুকেশন বোর্ড রেজাল্ট, কারণ এই সাইটটা নিয়ে এসে আমি আমার সাইটে দেখাবো। জাস্ট কি করলাম, পুরো সাইট এটাকে ইউআরএলটা কপি করলাম, কি করলাম, পুরো ইউআরএলটা কপি করলাম। এখন যদি আমার পেজে যাই, অ্যান্ড এখানে ওই সাইটটা অটোমেটিক এটার ভিতরে লোড হয়ে যাবে। তো সেটা লোকাল ফাইল হতে পারে, অথবা ধর এখানে আমি আরেকটা ফাইল বানালাম, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। এখন কন্ট্যাক্ট এইচটিএমএল ফাইল শুরু শেষ নিলাম। এখন এটার মধ্যে হয়তো একটা কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে, ফর্ম পি, আমরা শিখছিলাম না, নেম হচ্ছে নেম, তারপরে হচ্ছে মেল, এরপরে হচ্ছে মেসেজ। মানে এটা একটা কন্ট্যাক্ট পেজ, মানে শর্টকাটে হয়ে গেল আর কি। এটাকে রান করলাম, এই একটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। এই পেজটাও ইচ্ছা করলে আমি আমার ওই পেজের সাথে লিঙ্ক আপ করে দিতে পারি। ভিজুয়ালি এটা একটা আলাদা পেজ, বাট এই দেখেন এখানে ওই সাইড চলে আসছে না। এটাকে যদি এখন আমি উইথ এবং হাইট দিয়ে দিই, যে এই যে প্রথম যে পেজটা করলাম, যে আই ফ্রেমের ভিতরে সোর্সের ভিতরে আপনি ওই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিলেন, ফ্রেম বর্ডার 0, তাহলে এখানে আমরা ইনলাইনে আরও কিছু কাজ করতে পারি। এটার উইথ বলে দিতে পারি, উইথ হচ্ছে 100%, হাইট 100%-এ কাজ করবে না। হাইট হচ্ছে আমি যদি 100 VH দেই, ভিউপোর্ট হাইট, তাহলে এটাতে সিএসএস করতে হবে, সেই ক্ষেত্রে সরাসরি পাবে না। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে 800 পিক্সেল, 800। এখন কি মনে হচ্ছে আপনাদের এই সাইডটা, মানে এটা কিন্তু আমার লোকাল পেজ, তাই না? বাট আলটিমেটলি যখন এই ইউআরএল হিট করতেছে, মনে হচ্ছে এডুকেশন বোর্ডের অরিজিনাল সাইট। আলটিমেটলি সাইট তো ওইটাই, জাস্ট কি প্লেস হোল্ডার হিসেবে কাজ করছে আমার পেজটা। আমার ওই আইফ্রেমের ভিতরে কি হচ্ছে, পুরো ওই সাইটে এখানে রেন্ডারিং হয়েছে, আসতেছে কিন্তু ওখান থেকে, এবং ওটা পুরো একটা এইচটিএমএল পেজ। এখন এখানে এসে রেজাল্ট সব কিছু কাজ করবে, কারণ এটা তো তাদের ওয়েবসাইট। এখান থেকেও রেজাল্ট সার্চ করলে কি আউটপুট আসবে, জাস্ট ওই সাইটটা শুধু এর ভিতরে রেন্ডারিং করে দিচ্ছে। এবং এটাকে যদি আমি সোর্স করে এইভাবে দেখেন, ইনস্পেক্ট করেন, দেখবেন যে এই যে পুরো একটা এইচটিএমএল, এই যে আইফ্রেম শুরু হয়েছে না, দেখেন আইফ্রেমের মধ্যে কি শুরু হয়েছে, ডক টাইপ এইচটিএমএল, পুরো সিস্টেম চলে আসছে না এখানে, পুরো একটা ওয়েবসাইট এখানে চলে আসছে। এই হচ্ছে আইফ্রেমের কাজ। আইফ্রেম তো এইভাবে কি করতে পারি আমরা, কোনো একটা ওয়েবসাইট এখানে সরাসরি আমার পেজে রেন্ডারিং করতে পারি। আমি লোকাল পেজও যদি দেখাই, ধরুন আমি এটা তো বন্ধ রাখলাম, এটা আমি আরেকটা আইফ্রেম নিলাম, আমাদের ওই কন্ট্যাক্ট পেজটা আমি ইচ্ছা করলে এখানে দেখাতে পারি, আইফ্রেম ধর কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, তাহলে কি হবে, ওই কন্ট্যাক্ট পেজটা চলে আসছে না, দেখছেন? অ্যান্ড আইফ্রেমে হাইট উইথ দেন, তাহলে বোঝা যাবে। তাহলে ওই পেজটা দেখেন, এটা কিন্তু লোকাল পেজ, মানে আমার ফোল্ডার থেকে লোড হচ্ছে। এভাবে আইফ্রেমের মাধ্যমে আমরা কি করতে পারি, অন্য একটা ওয়েবসাইটে কি আমার ওই পেজে দেখাতে পারি। এটা হচ্ছে আইফ্রেমের কাজ। অথবা ইউটিউবের একটা ভিডিও, একটু পরে আসতেছে, ইউটিউবের ভিডিও মূলত আসলে আইফ্রেমের মাধ্যম দিয়েই আসে, এমবেডেড হয়ে আসে। মোটামুটি এই ছিল হচ্ছে আইফ্রেমের কাজ। হুম, তো এটা কখনো যদি এই ধরনের কাজ হয় যে অন্য একটা সাইট ড্র্যাপ করে আমার সাইটে দেখাতে হবে, তাহলে জাস্ট আইফ্রেমে বসে দিলে হয়ে যাবে। ওকে, এরপরে এইচটিএমএল এর আমরা যে টপিকগুলো বললাম, যে আরও যে টপিকগুলো আছে এখানে, পেজ টাইটেল অলরেডি বুঝেন আপনারা, ক্লাস ডিপ, জাভাস্ক্রিপ্ট পরে আসতেছে, হেড লেআউট, রেসপন্সিভ ডিজাইনে পরে শিখবো, আপাতত দরকার নাই। ওই ইমোজির কথা আসার, এনটিটির কথা বলছিলাম, এনটিটি, এনটিটি কি জিনিস, ওই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটের নিচে কপিরাইট চিহ্ন দেখি না, তো এটাও বলছো অলরেডি, মানে স্পেশাল কিছু ক্যারেক্টার ওই যে আমাদের লিখতে গেলে লাগে, যে এই ধরনের চিহ্ন, যে রেজিস্টার,
এই যে আর ইজি লিখলেই হয়ে যাবে। কি লিখতে হবে? অ্যাম্পারসান্ড, এটা অলরেডি বলছি মনে হয়, ইমোজিও দেওয়া যায়। ফ্রমও বলা হয়েছে। আমরা আজকে একটু মিডিয়াটা দেখি। আচ্ছা, ক্যানভাস নিয়ে আপাতত কাজ করতেছি না, এসভিজি ইমেজ। আমরা আমাদের ওয়েব পেজে বিভিন্ন ধরনের এসভিজি সার্কেল তৈরি করতে পারি। এটার আবার সূত্রও আছে, আপাতত এদিকে যাচ্ছে, দরকার নেই আমাদের। আমরা মাল্টিমিডিয়াতে যদি সিস্টেমের মিডিয়া বলতেছি আমরা, মিডিয়া বলতে আসলে কি বুঝি? মিডিয়া বলতে আসলে আমরা বলতেছি যে এখানে ইমেজ, মিউজিক, সাউন্ড, ভিডিও, রেকর্ড, বিভিন্ন ধরনের কথা বলতেছি। তো আমরা যেহেতু এখন ইন্টারেক্টিভ ওয়েব পেজ বানাচ্ছি, তো এই ওয়েব পেজ বানাতে গেলে আসলে ধরুন মিডিয়া হচ্ছে, ধরুন আপনি একটা ইউটিউবের মতো সাইট বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের ভিডিও থাকবে, থাকবে না? আবার অনেক সাইটে আমরা যেমন রিংটোন ডাউনলোড করে দেবেন, অডিও ডাউনলোড করি না, তার মানে কি অডিওগুলো তাদের সাইটে কি প্লে করা যায়। তো এখন এই জিনিসটার জন্য HTML5 এই ফিচারগুলো আসছে, যে মিডিয়ার ভিতরে আপনি চাইলে আপনার ওয়েব পেজে ইমেজ দেখাতে পারেন, ভিডিও দেখাতে পারেন, আপনি অডিও শোনাতে পারেন। হুম, এই কাজগুলো করার জন্য মূলত আসলে এখন এই কাজগুলো করার জন্য আবার সাপোর্টের একটা ব্যাপার আছে, কোন ব্রাউজার সাপোর্ট করবে আর কোনটা করবে না এই বিষয়টা আবার মাথায় রাখতে হয়। হ্যাঁ, সেই জিনিসটা এখানে বলছে যে কমন ভিডিও ফরম্যাট, এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, একটু পড়ে নেবেন। আমরা জানি যে আমরা সচরাচর যেটা বুঝি MP4টা মানে বেশি বুঝি, যে সবাই MP4 ভিডিওর কথা বলি, বাট ভিডিও কিন্তু অনেক ফরম্যাট হয়, হয় না? যেমন এখানে বলছে MPEG, এবং কারা তৈরি করছে, কেন তৈরি করছে, এটা ব্যাখ্যা দেওয়া আছে। আপাতত এটা থিওরিটিক্যাল আমি যাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। AVI ফরম্যাট হয়, কুইক টাইম ফরম্যাট হয়, ফ্লাশ ফরম্যাট। ফ্লাশটা আর এখন সাপোর্ট করে না, আগে ফ্লাশ ছিল। আমি যখন আইডিবিতে পড়তাম তখন ফ্লাশ নিয়ে আমাদের একটা ডিউটি ছিল, বই নিয়ে কাজ করছে, অনেক ফ্লাশের কাজ ছিল। OGG ফরম্যাট আছে, ওয়েব এম, MPG। আবার এখনকার মুভিগুলো কি হয়, MKV একটা ফরম্যাট আছে না, ওইটা। তো ওয়েবে সব ফরম্যাট সাপোর্ট করে না, ওয়েবে সাপোর্ট করে এখানে বলছে যে অনলি MP4, ওয়েব এম আর কি OGG, এই 3 ফরম্যাটের ভিডিও ফাইল HTML সাপোর্ট করে, আর অন্য কোনো ফরম্যাটের ভিডিও সাপোর্ট করে না। ওকে। আর অডিওর মধ্যেও আমরা জানি MP3, সিনিপাট, আরও অনেক ফরম্যাট আছে, MIDI আছে, রিয়েল অডিও আছে, WMA আছে, ACC, OGG, হ্যাঁ, MP4। ওকে। তো এটাও কি আছে, MP3, WAV আর হচ্ছে OGG, এই 3 ফরম্যাটের অডিও সাপোর্ট করে। এইটা হচ্ছে মূলত কাজ। তো ভিডিওর মধ্যে ভিডিও নিয়ে আসতে গেলে খুবই সহজ, যেমন তারা এখানে একটা ভিডিও প্লে করছে। আবার এখন অনেক ওয়েবসাইটে দেখবে শুরুতে স্লাইডারের পরিবর্তে ভিডিও অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ডে কি চলে, ভিডিও ব্যাকগ্রাউন্ড। এইটার জন্য সরাসরি আপনি এটা ইউজ করতে হবে ভিডিওটাকে, অথবা হচ্ছে ভিডিও জেস নামে একটা প্লাগ ইন আছে, যেটা ইউজ করলে খুব সহজেই আমাদের আমাদের ওয়েব পেজে এটা ইউজ করতে পারি খুব সহজে। ভিডিও জেস নামে একটা প্লাগ ইন আছে, হ্যাঁ, এটা দিয়ে অনেক কাজ করা যায়, যেটা ডেমো দেওয়া আছে। তো আমরা তো ভিডিও নিয়ে কাজ করতে গেলে খুবই সিম্পল, এটাকে ক্লোজ করে দিই আমরা। HTML মিডিয়া, এখানে আচ্ছা, তো অডিও ভিডিও যদি লোকাল নিয়ে কাজ করতে হয়, তো রিসোর্স ইমেজের মতো কি কালেক্ট করতে হবে না? দেখে আমার একটা কাজ করে ভিডিও ডাউনলোড করে নিই লোকালি দেখানোর জন্য। সেটার জন্য হচ্ছে পিক্সেলে সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায়, আপনারা জানেন পিক্সেলে শুধু ছবি পাওয়া যায় না, ফ্রি ভিডিও পাওয়া যায়। তো এখান থেকে আমরা ধরেন একটা ছবি ডাউনলোড করে নিই, ভিডিও। তো এখান থেকে যে বিভিন্ন ফরম্যাট আছে এটার, আবার ধর আমরা এখানে এটাই নামালাম। তো সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা, নামাইছি, মাল্টিপল ভিডিও নামালাম, সমস্যা নাই। আমরা এখানে আবার অনেক রেজলিউশন দেওয়া আছে, আমরা ছোট সাইজ নিলাম, HD সাইজ নিলাম। আর MP3 এর জন্য অনলাইন থেকে MP3 ডাউনলোড, তাহলে এই যে ভিডিও রিসোর্সটাকে কপি, দুইটাই MP4, এই ফাইলটাকে আলাদা ফরম্যাট দেখালে বেটার হতো, সমস্যা নেই, জাস্ট বুঝে নিলেই হবে। 31, তাহলে এখানে এটা দেবো হচ্ছে, আমরা এটা রিসোর্স হিসেবে নিতে পারি অথবা হচ্ছে অ্যাসেট হিসেবে নিতে পারি, নাকি? অ্যাসেট হিসেবে রাখলাম। এটার ভিতরে আমি যদি ভিডিও থাকে তাহলে ভিডিও বলে দেন, ভিডিও রাখলেন এখানে। জাস্ট এই ফাইলটা এখানে লিঙ্ক আপ করা দরকার, ভিডিও নামে ট্যাগ আছে, এই ইমেজের মতো, একবার ইমেজের মতো, বাট ইমেজটাকে শুরু শেষ আছে এটার, মানে ইমেজটা সিঙ্গেল ট্যাগ, এটা হচ্ছে কি ক্লোজিং আছে, স্টার্টিং। তাহলে আমি রাখছি কোথায়, অ্যাসেটস, ভিডিও, যেকোনো একটা ফাইল দিয়ে দিলাম। জাস্ট এটাকে যদি এখন রান করি, জাস্ট আমার ওয়েব পেজে এখন ভিডিও প্লে হবে। আসছে, আসছে, বাট কিছু দেখা যায় না, ব্ল্যাঙ্ক হয়ে আছে। হ্যাঁ, তার মানে এই ট্যাগটার আরো কিছু অ্যাট্রিবিউট আছে, মানে সোর্স দিয়ে লিংক করলে হবে না, এইটার ভিতরে কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। যেমন এখানে আমি কন্ট্রোলস বলবো, কি বলবো,
কন্ট্রোলস বলার পর কি হবে, এখন আপনি প্লে করার একটা অপশন পেলেন। কন্ট্রোল না বললে এই সিনারিটা এই যে ভিডিও চলে আসছে। বুঝছেন? এটার আমি হাইট উইথ বলতে পারি এখানে, কি বলতে পারি, আমার এখানে এটা হাইট দিতে পারি, উইথ দিতে পারি হচ্ছে 300। তাহলে কি হবে, উইথ আমরা 400 দেই, হাইট 200 দেই। বাট আমার এই ইমেজটা কি, মানে আমার ভিডিওর ফরম্যাটে হচ্ছে হাইটটা একটু বড় নাকি, আসছে না? আমার এরিয়া কিন্তু ঠিকই দিচ্ছে, মানে এই ভিডিওর, এটা যে ভিডিও করছে সে শুট করছে কি অরিজিনাল পোর্ট্রেট মুড বলি বা যেটাকে বলি পোর্ট্রেট মুডে করছে, ল্যান্ডস্কেপ মুডে করে নাই, যে কারণে এটা ভিজুয়ালি এটা দেখা যাবে। আমার ডিফল্ট এরিয়াটা কিন্তু হাইলাইট ঠিকই দিচ্ছে, ঠিক আছে না? এটা ফোনে ভিডিও করছে এরকম আর কি। তো ওই ভিডিওটা কেমন ছিল, এইটা দেখি এটা কেমন হচ্ছে। এইটা কিন্তু দেখেন পুরোটা কি ল্যান্ডস্কেপে ভিডিও করা, 2600 দিয়ে 2500 দিয়ে দেখেন। আচ্ছা, তাহলে মোটামুটি এইটা দেখেন ল্যান্ডস্কেপে করাতে গেলে পুরোটা ফিল আপ হয়ে গেল। আপনি এই কন্ট্রোল বলাতে সুবিধাটা কি হলো, যে ইউজার এখন এখানে কি করতে পারবে, প্লে করতে পারবে, পুশ করতে পারবে। হুম, এখানে মোটামুটি এই যে ডাউনলোড করতে পারবে, প্লে ব্যাক সিট সবই পিকচার ইন পিকচার মুড সব সাপোর্ট করে, দেখছেন? এটা ব্রাউজারের সুবিধা। বাট কন্ট্রোল না বললে সে কিছুই পাবে না। আবার আমি এখানে কন্ট্রোল না বলে অটো প্লে দিলাম, ধরেন এখানে দিলাম হচ্ছে অটো প্লে নামে, এখানে অনেক অ্যাট্রিবিউট আছে, অটো প্লে দিলাম, তাহলে কি হবে, আমার এই পেজটা লোড হওয়ার সাথে সাথে কাজ করতেছে, আউটপুট কিন্তু আসে নাই। তাহলে অটো প্লে যদি কাউকে যদি অটো প্লে দেই তাহলে কি হবে, তারপরেও কাজ করে না, এটা ব্রাউজার ডিপেন্ডেন্ট থাকে অটো প্লে। তো আমরা ইউজারের জন্য কন্ট্রোলস কথাটা এখানে বলে দিচ্ছি। তো এটা একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে হতে পারে, ধরেন এখানে আপনি যে সোর্সের ভিতরে এই লিঙ্ক আপ করার যে প্রসেসটা আমি একটু বলে দিই, যে ভিডিও ট্যাগের মধ্যে আপনি যে ইমেজটা ধরা দিলেন, ধরেন এই ফোল্ডারে আপনার এই ভিডিওটা নাই, অথবা ভিডিও ফরম্যাট যেটা দিচ্ছেন আপনার ব্রাউজার ওটা সাপোর্ট করতেছে না, তখন কি হবে? তো সেই ক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, আপনি ইচ্ছা করলে ভিডিও ট্যাগের ভিতরে ভিডিও, এখানে আপনি জাস্ট কন্ট্রোল লিখবেন, কি লিখবেন, কন্ট্রোলস, এই ট্যাগের ভিতরে আবার সোর্স নামে আরো একটা ট্যাগ দিবেন, কি দিবেন, সোর্স। এখন এই সোর্সের ভিতরে মাল্টিপল ভার্সন দিয়ে দেন, ধরেন একটা MP4, একটা ওজিজি, একটা ওয়াপ, মানে MP4 না হলে ওজিজি সাপোর্ট করবে, ওইটা না করলে একটা করবে। এইটা একটা ওয়ে আছে যে ভিডিও ট্যাগের ভিতরে আমি মাল্টিপল, মানে এই MP4 এর ভার্সন না দেখি আরেকটা ওজিজি ফরম্যাট হলো, আরেকটা হচ্ছে হচ্ছে ওয়াপ, যে তিনটা ফরম্যাটের আছে না, যে এমপিজি, MP4, তারপরে ওজিজি, আর একটা হচ্ছে ওয়াপ, WAV, এই ফরম্যাটে সাপোর্ট করে। তো তিনটা ফাইল দিয়ে রাখলে, আর এই টাইপটা বলাটা বেস্ট প্র্যাকটিস, না বললেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে কাজ আলটিমেটলি, কিন্তু তিনবার বললেও একটাই আসবে, যেটা সাপোর্ট করবে সেটাই আসবে। এই হচ্ছে আমার ভিডিও ট্যাগের কাজ, আর কিচ্ছু না। ভিডিও আমরা এভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে অডিও। অডিও ট্যাগের ক্ষেত্রে সেম একই অবস্থা, কিচ্ছু না, জাস্ট কি লিখবেন, অডিও ট্যাগ, অডিও ট্যাগ। অ্যান্ড অডিও ট্যাগের মধ্যে সেম একই অবস্থা। অ্যান্ড অডিওর জন্য কি লাগবে, আমাদের MP4 একটা ফাইল লাগবে না? তো সেক্ষেত্রে ধর আমি ভিডিও ধরে দিলাম, তাহলে কি হবে, আউটপুট আসবে? হুম, অডিও MP4 সাপোর্ট করবে তো অডিও আসবে শুধুমাত্র। আসছে কিছু অডিও এখানে, অডিও আসে না, তাহলে আমরা একটা MP3 ডাউনলোড দিতে হবে, MP3 ডাউনলোড। বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করা যায়, যেমন এই যে এই সাইটটা দেখেন, এখানে কিন্তু তাদের অডিওর কাজ আছে অনেক, তাই আছে না? যে এটাতে ক্লিক করলাম, এই যে প্লে হওয়া শুরু হয়ে গেছে, হচ্ছে না? তো ধরেন আমি এই জাস্ট এটাকে যদি আমি ডাউনলোড করে আমার পেজ ইউজ করতে চাই, তাহলে এই যে MP3, এটা কি MP3 ফরম্যাট। তো এই ফাইলটাকে কাট করলাম, কাট করে আমরা আমাদের প্রজেক্টে যেখানে কাজ করতেছি অ্যাসেটের মধ্যে নিয়ে যাব, 31 অ্যাসেট, আর এটা বাইরেই রাখলাম MP3। তাহলে জাস্ট কিছু না, এই সোর্সের ভিতরে ফাইলটাকে ধরায় দেন, এটা, এই হচ্ছে MP3। এটাকেও আমি ক্লোজ করে দেই। অ্যাসেট এইটা, এটাকে আমি আরেকবার রান করি। আসছে এটাতে কিছু অডিওর কোনো অপশন দেখাচ্ছে?
তাহলে এই অডিও কি এখানে সাপোর্ট করতেছে না, এই তো। তাহলে অডিও ট্যাগের ক্ষেত্রে তাহলে আপনি একটা কাজ করে দেখি ডাব্লিউসি স্কুল অডিও আছে নাকি, এদের এখান থেকে ডাউনলোড করে নিই। এদের এখানে অডিও নিলে যেমন এরকম অডিও কন্ট্রোল, আপনি এটাও মাল্টিপল সোর্স, এই যে ওজিজি অথবা এমপি3, মানে আপনি দুইটা ফরম্যাট দিয়ে রাখলে যে কোনো একটা না একটা সাপোর্ট করবে। যেমন আমার ওই ভিডিওটা কি আমার এখানে কাজ করতেছে না, তো এদের এখানে দেখেন এই যে অডিও দিলে এই যে জিনিসটা, এই যে এই ইউআইটা আবার অন্যরকম হতে পারে। এই ইউআইটা হচ্ছে এটা ব্রাউজার ডিপেন্ডেন্ট, হ্যাঁ, মানে এই যে ডিজাইন এটা কিন্তু আপনার হাতে না, মানে এক এক বাজারে এক এক রকম দরকার। এই জিনিসটা এক এক বাজারে সেম জিনিসটা যদি আমি মাইক্রোসফটের ব্রাউজার ওপেন করি অথবা ফায়ারফক্স ওপেন করি, দেখুন এটা আবার অন্যরকম আসবে। আমি জাস্ট ওই লিঙ্কটাই কপি করলাম। ইন্টারফেস আলাদা না, এটার ইন্টারফেস আলাদা। জাস্ট অডিও কন্ট্রোল এইভাবে দেবেন, যদি কখনো লাগে তাহলে এইভাবে কাজ করতে। তো এই হচ্ছে সাউন্ড, এখানে কন্ট্রোল দিচ্ছে। আমি যদি কন্ট্রোল উঠায় দেই তাহলে তো এখানে কি আসবে, যখন কন্ট্রোল উঠাই দিলাম রান করলাম কিছু আসবে, কিচ্ছু দেখা না। তার মানে নতুন ব্রাউজার কোনে এখন এখানে আপনি অবশ্যই ট্যাগের এই অ্যাট্রিবিউট যদি না বলেন তাহলে কাজ করবে না। আবার ফায়ার ইয়াতে যান, এটা ডিজাইন আবার চেঞ্জ হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল হচ্ছে অডিও ভিডিওর কাজ। এখন প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে আপনি ধরেন আপনি ভিডিও দিবেন আপনার সিস্টেমে, সমস্যা কি এখন এই ভিডিওর সাইজ যদি 1 জিবি হয় তাহলে আপনার হোস্টিংয়ে জায়গা লাগবে না, অথবা যদি ফরম্যাট থাকে একটা ক্যামেরাতে শ্যুট করলে সেটার ফরম্যাট একটা, আর ওয়েবসাইটে দেখাতে গেলে সেটাকে আবার এমপি করে কনভার্ট করতে হবে। এই যে হ্যাসেলটা, এটা ঝামেলা না? তো এইটার থেকে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি ইউটিউবে ভিডিও নিয়ে আসেন। কি নিয়ে আসবেন? এইচটিএমএল ইউটিউব। এটা কি কাজ করে, ওই যে আইফ্রেম একটু আগে যে জিনিসটা দেখলেন, আপনার কাজ হচ্ছে ইউটিউবে আপনার চ্যানেলে ইমেজটা আপলোড করেন বা অথবা ভিডিওটা আপলোড করেন, তারপর ওখান থেকে ডাটা নিয়ে এসে এখানে দেখায় দেন। তাহলে এটা হচ্ছে সব থেকে সহজ, আপনার এটা জায়গা লাগতেছে না, কোনো সমস্যা নাই। আপনি যদি ভিডিওটা যদি ইউটিউবে পাবলিশ না করেন তাহলে আনলিস্টেড করে রাখেন, তাহলে সার্চ করে কেউ পাবে না, জাস্ট লিঙ্কটা আপনার ওয়েবসাইটে ধরা দেন, সেটাও করা যায়। তাহলে আমরা যদি ইউটিউব থেকে নিয়ে আসতে চাই, খুবই সিম্পল। ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে জাস্ট আপনি যে ভিডিওটা অথবা আপনার চ্যানেলে যেটা দেখাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে রেন্ডারিং করবে, তো আমরা ভিডিওগুলো ইউটিউবেই রাখি। যদি কোনো ওয়েবসাইটে ভিডিও দেখাতে হয় তাহলে এখানে একটা আমরা ভিডিও নিয়ে আসি। তো এখান থেকে এই ধরনের এই ভিডিওটা আমি প্লে করলাম। এখন এটা দেখাবো, এটাকে রাইট বাটন ক্লিক, প্লে করার পরে রাইট বাটন ক্লিক করবেন, কি লেখা আছে এখানে, কপি এমবেডেড কোড। আমার ইউআরএল না। আবার অনেক টাইমে আমরা ইউটিউবের জন্য প্লাগ ইন ইউজ করি ইউটিউবের ভিডিও দেখানোর জন্য। হুম, সেক্ষেত্রে সেটা আলাদা, সেক্ষেত্রে হয়তো আইফ্রেম না হলে কপি ইউআরএলও দিতে হতে পারে, সেটা ডিপেন্ড করে এক একটা ওয়েবসাইটে কীভাবে দেখাবো। বাট নর্মালি কপি এমবেডেড কোডটা কপি করলে আপনি আপনার ওয়েবসাইটে চলে যান এখানে। তাহলে অডিও তো এখানে আমার কাজ করলো না, এটা বন্ধ রাখলাম, আপনারা দেখে নিন। ইউটিউব ভিডিও জাস্ট একটা পেস্ট করে দিলাম, কি আসছে দেখেন, একটা আইফ্রেমই তো আসছে নাকি, আইফ্রেম আসছে না, আইফ্রেম উইথ আসছে, হাইট আসছে, এই সোর্সের ভিতরে ওই ভিডিওর লিঙ্কটা চলে আসছে এমবেডেড। এরপরে এখানে টাইটেল দিচ্ছে, ওই যে জাস্ট ওই ভিডিওর যে টাইটেল ছিল, আরও যে অ্যালাউ মানে এখানে হচ্ছে অটো প্লে হবে কিনা, বাকি যে ফিচারগুলো আছে এখানে চলে আসছে। এক্সট্রা আরও কিছু অ্যাক্টিভিটি যেমন অ্যালাউ ফুল স্ক্রিন, এটা হবে কি হবে না এই জিনিসগুলো দিয়ে দিছে। আমি এখন এটা রান করলে আলটিমেটলি ইউটিউবের ভিডিওটা এখন আমার সাইড থেকে প্লে হবে। আসছে ভিডিও, তাহলে এটা হচ্ছে আমার লোকাল ফাইল, আর এটা কি, এটা হচ্ছে আমার ইউটিউবের ফাইল। তো এই হচ্ছে কাজ, আর কিচ্ছু না। হ্যাঁ, তো সিম্পল কাজ। তাহলে ইউটিউবে রাইখা সেই জিনিসটা আপনি আপনার মতো করে জাস্ট লিংক আপ করে দেন মোটামুটি। তো এই ছিল মোটামুটি এইচটিএমএল মাল্টিমিডিয়া বলতে আসলে এতটুকু, অডিও ভিডিও আর ইউটিউব। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবের ভিডিওটাই প্রিফার করি, কারণ আপনি লোকাল ফাইল রাখতে গেলে জায়গার দরকার আছে, মানে ফরম্যাটের একটা ব্যাপার আছে। এইটা এই হচ্ছে মূল কাহিনী। আর বাকি যে টপিকের কথা বললাম এখানে তো আরও যে এইচটিএমএল এর যে ফিচারগুলো, আপাতত এদিকে আমার আর মাথা ব্যথা নেই। আমরা যাব হচ্ছে সিএসএস শুরু করবো আজকে। আপনারা যা শিখছেন এইগুলো দিয়েই এখন যে কোনো ওয়েবসাইট বানাতে পারবো। সেটার জন্য আমরা মূল যে কাজটা হচ্ছে সিএসএসটার গুরুত্ব, সিএসএস এর প্রত্যেকটা প্রপার্টির ব্যবহার সম্পর্কে ভালো ধারণা থাকা, কখন কোন প্রপার্টি বলতে হয় বা ইউজ হবে সেই চিন্তাটা যদি তখন আপনার মধ্যে আসবে তখন জিনিসটা আপনি করতে পারবেন। এইটার জন্য আমাকে কি কাজ করতে হবে, আমরা বেশি বেশি থিম দেখতে হবে, মানে একটা টেমপ্লেট কীভাবে বানাইছে। তো আমি আপনাদের অনেকটা থিম দিয়ে দিব, তারপর আমি বলে দিই যে থিম ওয়াগনে আসলে এখন এই প্রত্যেকটা থিমে হচ্ছে ফ্রেমওয়ার্ক ইউজ করছে, বুটস্ট্র্যাপ ইউজ করছে, তারা কি ইউজ করছে, ম্যাক্সিমামই বুটস্ট্র্যাপ ইউজ করছে। বাট আমরা এই ধরনের লেফট প্যালেট এখনো তো আসি নাই। এই যে এই সাইডে আসলে দেখুন ফ্রিতে পরে 167টা টেমপ্লেট আছে।
এখন এই ধরনের ডিজাইন করতে গেলে আমি যেমন গত ক্লাস হতে ব্যানার শিখেছিলাম আপনাদের, আজকে কোনো সিএসএস গেলে যেমন পেজ ব্যানার, এখানে গেলাম, এই ওয়েবসাইটে গেলাম, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ডিজাইন এরকম, এক একটা তো ডিপেন্ড করে, যেমন আইকনটা এই সাইডে নিয়ে চলে আসে, এখন এইগুলো সরাইতে গেলে যেমন এটা একটা কার্ড তিনটা, তো লেআউটই তো শিখি নাই এখন, তারপরে তো পরে ডিজাইনের বিষয়। বাট কালার কম্বিনেশন দেখেন, আহামরি ব্যাকগ্রাউন্ডে কিন্তু তারা কালার ইউজ করে নাই, কালার ইউজ করছে করে নাই, তো এক একটা থিমের কনসেপ্ট এক এক রকম। তো অ্যাজ এ ফ্রেশার হিসাবে আমরা শুরুতে যে চিন্তা করবো, এখন আমরা তো আর এই লেভেলের অ্যাপ্লিকেশন শুরুতে বানাতে পারবো না, পারবো? তো আমাকে যে চিন্তাটা করতে হবে যে আগে প্রথমে টেমপ্লেটিং শিখতে হবে, লেআউট শিখতে হবে। আমরা বুটস্ট্র্যাপ শেখার পরে স্টার বুটস্ট্র্যাপ নামে একটা সাইট আছে, বুটস্ট্র্যাপ যখন ধরবো আর কি, তখন এটা প্র্যাকটিস করার জন্য এখানে বিভিন্ন ধরনের ব্লাঙ্ক টেমপ্লেট পাওয়া যায়, যেমন নিচের দিকে যদি আসি, জাস্ট এরকম গ্রিড সিস্টেম শেখানোর জন্য এরকম একটা টেমপ্লেট আছে, ব্রাউজ অল টেমপ্লেট, এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেটের ডিজাইন দেওয়া আছে, যেমন একটা ব্লগ কেমন হয়, ব্লগের লেআউট কেমন হবে, হ্যাঁ, ছোটো ছোটো জিনিসগুলো এখানে দেওয়া আছে। এগুলো আস্তে আস্তে আমরা শিখবো যে আসলে একটা টেমপ্লেট বানাতে গেলে কী কী কম্পোনেন্ট, একটা মেনু বার থাকবে, এখানে একটা স্লাইডার থাকতে পারে, এখানে তারা যেমন হচ্ছে ব্লগ পোস্ট করছে, সাইড বার নিয়ে আসছে, ছোটো ছোটো জিনিস, বাট ডিজাইন নিয়ে কোনো ইম্প্যাক্ট না। আর ফুল থিমের যে কথা বললাম সেটার জন্য আমরা ওই যে থিম ওয়াগান সাইডে গেলে বুটস্ট্র্যাপের অনেক ফ্রি থিম আছে, এখান থেকে পরবর্তীতে এই থিমগুলো দেখে দেখে আমরা স্টাডি করবো বা করার মানে বানানোর চেষ্টা করব। আবার আপনার W3 লেআউট নামে একটা সাইটের কথা বলছিলাম এর আগে, এইটা তো ফ্রিতে অনেক টেমপ্লেট পাওয়া যায়, বিভিন্ন ক্যাটাগরি টেমপ্লেট হয়, মানে একটা ওয়েবসাইট কত ক্যাটাগরি টেমপ্লেট যে হয় আপনি এখানে আসলে বুঝতে পারবেন, এই সাইডে আসলে। বিজনেসের মধ্যে আবার কত ভ্যারাইটি আছে না, বিজনেসের মধ্যে বলেন, এন্টারটেনমেন্ট বলেন, তারপরে হাউজিং, এইগুলো হচ্ছে ওয়েবসাইটের এক একটা ক্যাটাগরি। তো এইগুলোতে আসার পর টেমপ্লেটগুলো দেখতে হবে যে কি কি কম্পোনেন্ট থাকে, হ্যাঁ, সেইগুলো দিয়ে কাজ করতে হবে আস্তে আস্তে। ওকে, তো চলেন আমরা সিএসএস শুরু করি আজকে, এটা ক্লোজ করে দিই। তো সিএসএস নিয়ে কাজ করতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা সিএসএস এর, ওকে, আপনারা দুইটা সাইডে ফলো করবেন, এই কারণে বলতেছি যে W3 স্কুলে হচ্ছে ইন ডিটেলস প্রত্যেকটা জিনিস ধরে ধরে ব্যাখ্যা করা আছে, ওকে। আবার টিউটোরিয়াল রিপাবলিকে গেলে দেখবেন জিনিসটাকে একটু অর্গানাইজ করে সাজাইছে, যে আপনাকে বেসিকটা শেষ করবেন, তারপর বক্স মডেল বুঝবেন, এরপরে অ্যাডভান্স যে টপিকগুলো আছে সেটা বুঝবেন। আবার এখানে আসলে কিন্তু সিরিয়াল সব দিছে একবারে, যদিও অ্যাডভান্স আলাদা রাখছে, বাট প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ইয়ে করছে। তো সিএসএস শেখার জন্য কনসেপ্টটা অলরেডি দেখছেন যে সিএসএস লেখা যায় কিভাবে, আর সিএসএস করতে গেলে এলিমেন্টে কিভাবে কল করা যায়, মানে তার নাম ধরে কল করা যায়, ক্লাস অথবা আইডি, ওকে। তো মূল যে জিনিসটা সেটা হচ্ছে সিনটেক্স বোঝা, সিলেক্টর বোঝা, এরপরে হচ্ছে স্পেসিফিক এলিমেন্টে স্পেসিফিক প্রপার্টি ইউজ করা। সিএসএস এর প্রত্যেকটা জিনিসে যেমন হচ্ছে কালার, এটাকে কি বলা হয়, এক একটা হচ্ছে প্রপার্টি বলা হয় এগুলোকে, সেই জিনিসটা এখানে বলছে যে সিএসএস মানে তো অলরেডি আপনারা জানেন, ক্যাসকেডিং স্টাইল, সেটা তার বলার অপেক্ষা নেই, এটা পারবেন আপনারা। এটার কি কি সুযোগ সুবিধা আছে একটু স্টাডি করা দরকার, থিওরিটিক্যাল প্রশ্ন থাকতেই পারে, অ্যাডভান্টেজ কি কি, হ্যাঁ। তো সিএসএস এর বিকল্প তার কিছু নেই ওয়েব পেজে, ওয়ার্ল্ডে এখন এইচটিএমএল সিএসএস দ্বারা তার ওয়েবসাইট বানাতে পারবেন না আপনি, এটার বিকল্প এখনো তৈরি হয় নাই। আচ্ছা, তো এটার যে মূল যে বিষয়গুলো শিখতে হবে, যে আমার এই স্পেসিফিক টপিক ধরে ধরে শিখতে হবে কোনটার পর, যেমন হচ্ছে ফন্ট নিয়ে কাজ করতে গেলে ফন্টের ভিতরে কিছু প্রপার্টি আছে, টেক্সট, ওই যে একটু আগে টেক্সট ফরম্যাটিং এর যে কিছু ট্যাগ দেখলাম না, আই ট্যাগ, বোল্ড ট্যাগ, এই কাজগুলো সিএসএস এর এই টেক্সটের ভিতরে কিছু প্রপার্টি আছে, এটাতে করা যায়। এটার মধ্যে গেলে যেমন হচ্ছে টেক্সট অ্যালাইন করা, টেক্সট ডেকোরেশন করা, মানে আন্ডারলাইন দেওয়া, যেটা যে ইনসার্ট ট্যাগ শিখলেন এটা অল্টারনেটিভ, টেক্সট আপার কেস লোয়ার কেস করা, লাইন হাইট দেওয়া, লেটার পেসিং দেওয়া, এই বিষয়গুলো আস্তে আস্তে আসবে। তো আমরা আজকে শিখবো হচ্ছে সিনটেক্স, সিলেক্টর শিখবো। তো এই ক্লাসে স্টুডেন্ট আপনি বসেন, এত লেট কেন? ও আচ্ছা, তাহলে আমরা সিএসএস কাজ শুরু করি। এখানেও সে ব্যাখ্যা দেওয়া আছে, আর সবথেকে বেস্ট হয় হচ্ছে সিএসএস এর জন্য আপনার ইয়াতে যাবেন, মজিলাতে যাবেন, মজিলার এমএসডিএন, এই সাইটটাতে যাবেন, এমডিএন, মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, এইটাতে সিএসএস এর টিউটোরিয়াল প্রত্যেকটা জিনিস আরো সুন্দর করে ব্যাখ্যা করা আছে, মানে ইন ডিটেলসে। যদি বেসিক থেকে শুরু করি, এখানে আরো সুন্দর করে দেওয়া আছে ইন ডিটেলস। তো আর্ট ডকুমেন্টেশন দেখে দেখে আমি তো দেখাবই, এই জায়গাটাতে আমরা আরো এই বিষয়গুলো আরো ভালোভাবে দেখবো। ফার্স্ট স্টেপ প্রিরিকুইজিট দেওয়া আছে এখানে, তারপরে হচ্ছে দেখেন এখানে হোয়াট ইজ সিএসএস, এগুলো প্রত্যেকটা থিওরিটিক্যাল ব্যাখ্যাটা একটু বেশি দেওয়া আছে যদিও,
তারপরেও আমাদের এগুলো একটু স্টাডি করা দরকার। গেটিং স্টার্ট সিএসএস। তো সিএসএস নিতে গেলে শুরুতে বলতেছে স্টার্টিং উইথ সাম এইচটিএমএল। আপনি এইচটিএমএল লেখেন, দেন হচ্ছে আপনি সিএসএস করা শুরু করেন। অ্যাডিং সিএসএস আওয়ার ডকুমেন্ট কীভাবে করবেন অ্যাজ এ ফ্রেশার হিসাবে দেখেন সুন্দর করে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। তো আমরা অলরেডি কাজ শুরু করছি। আবার দেখি আমরা সিএসএস এর ক্লাসটা এর মধ্যে নেই, ফোল্ডারে নিলাম সিএসএস, সিএসএসই লিখলাম। আচ্ছা, তো এইটার ভিতরে আমরা একটা নতুন ফাইল নিলাম সিএসএস এর মধ্যে। আমি সিএসএস ফোল্ডারটাই নিলাম, ওটার মধ্যে থাকলো। ওকে, HTML। আচ্ছা, তো শুরুতে আমরা একটা এলিমেন্ট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে সিম্পল একটা দিস ইজ এ হেডিং। এই একটা এলিমেন্ট নিলাম, একটা হেডিং এলিমেন্ট, যেটা আমরা ক্লাসের শুরুতেই শিখছিলাম, দিস ইজ এ প্যারাগ্রাফ। এই ফাইলটা রান করলে আলটিমেটলি জাস্ট একটা হেডিং আসবে, একটা প্যারাগ্রাফ আসবে। তাহলে আমার ওয়েব পেজের ভিতরে এখন দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে হেডিং ট্যাগ, একটা হচ্ছে প্যারাগ্রাফ। আমার এই এলিমেন্টটাকে আমি এখন ডিজাইন করতে চাচ্ছি। ডিজাইন মিনস হচ্ছে আমি এটার কি কি ডিজাইন দিতে পারি, মানে কি ধরনের কন্টেন্ট আমি ইউজারে কিভাবে এটাকে দেখাবো, মানে ইউজারের কাছে এটাকে কিভাবে প্রেজেন্ট করব, সেই ডিসিশনটা আমাকে নিতে হবে। এখন সেটার ক্ষেত্রে হতে পারে এটার ফন্ট সাইজ, হতে পারে এটার কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, এটা ফন্ট স্টাইল হতে পারে, লেখাটাকে আমি মাঝখানে রাখবো না মিডিলে রাখবো না। বাই ডিফল্ট তো কন্টেন্ট লেফট থেকে শুরু হয়, অ্যান্ড এটাকে আমি রাইটে নিয়ে যাবো কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে এখন থিঙ্কিং করতে হবে। বা অথবা আপনি যে ডিজাইন দেখবেন সেই ডিজাইনের মধ্যে তো বলা থাকবে এটা ফন্ট সাইজ থাকতে পারে, এটা কালার থাকতে পারে, পারে না এরকম। তো এইটাকে আমি এখন সিএসএ লিখতে গেলে একে কিভাবে সিএসএ লিখতে হয়, তিন ভাবে আমরা বলছিলাম, ইনলাইন, সরি ইন্টারনাল, নাকি ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, সহজ কথা, অথবা এক্সটার্নাল না। তাহলে আমরা শুরুতেই যদি ইনলাইন শিখতে চাই আমাকে কি শিখতে হবে, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে যেটা দ্বারা কি যে কোনো এলিমেন্টে কি দেওয়া যায়, স্টাইল দেওয়া যায়। তাহলে এখানে বললাম স্টাইল কালার ব্লু, কথার কথা আমি একটা জাস্ট একটা প্রপার্টি, তাহলে এই জায়গাটাতে এই যে কালারটা এটাকে কি বলা হয়, প্রপার্টি বলা হয়। কি বলা হয়, প্রপার্টি। আর এইটা ডিক্লারেশন করলেন, এটা হচ্ছে তার ভ্যালু। আলটিমেটলি এখন আমার আউটপুটটা আসবে দিস ইজ এ ব্লু। এই হচ্ছে কাজ। এখন এই লেখাটাকে আমার মিডিলে আনা দরকার, তাহলে কি করব, টেক্সটের কাজ, টেক্সট অ্যালাইন। এখন টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আমার এই লেখাটা কি আসবে, সেন্টার আসলো। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, কি দিতে যাচ্ছি, তাহলে ব্যাকগ্রাউন্ড। এখন এই প্রত্যেকটা কালারে আলাদা আলাদা প্রপার্টিগুলোর ব্যবহার আমাকে জানতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা আসবে একটু পরে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো গ্রিন, কথার কথা। আমি জাস্ট এই কালারও তো কোড আছে বলছিলাম, তারপর আমার সামনে আসছে, বাট লেখা তো দেখা যায় না। তাহলে লেখার কালারটা এখন সেক্ষেত্রে কি করতে হবে, আমরা এখানে ব্লু না দিয়ে হোয়াইট দিতে পারি। এখন এই কন্টেন্টটা আরেকটু সুন্দর করা যাইতে পারে, লেখার উপরে নিচে কোনো জায়গা নাই, ফন্ট সাইজটা বাড়ানো না যাইতে পারে, পারে না? তাহলে আমি একটু লাইভে কাজ করে যাই, ইন্সপেক্ট করব। এরপরে আমি যে এইচ ওয়ান দেখেন এই ইনলাইনে লিখলাম, সেটা হচ্ছে এইটার প্যাডিং দিলাম 10 পিক্সেল, আসছে। এইটার ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। 30 পিক্সেল তার ছোট হলো, কারণ বাইট বলতে এটা 32 পিক্সেল আছে। তাহলে এখানে আমি এটাকে হয়েছে। এটার যে ডিফল্ট প্যাডিং মার্জিন অথবা এটার উইথ ইউজ করতে পারি। এই যে কাজগুলো এটাকেই বলতেছি কি, সিএসএস এর বিভিন্ন প্রপার্টি ইউজ করে আপনি জিনিসটাকে কিভাবে কাজ করবেন। এখন এই কাজ এটা রিফ্রেশ দিলে তারপর চলে যাবে, থাকবে। কারণ আমি এখানে ভিজুয়ালি কাজ করছি, এই কোডটা কিভাবে নিতে হয় এটা পরে আসতেছি আমরা। ওকে, তাহলে এই ইনলাইন সিএসএস। আবার প্যারাগ্রাফে যদি মনে করেন যে স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাকোয়া ব্লু। তো প্যারাগ্রাফের মধ্যে ধরেন আরো কন্টেন্ট আছে, লরেন 100 আলটিমেটলি অ্যাকোয়া ব্লু হয়ে গেল। কালার বোঝা যাচ্ছে না যদিও। তাহলে এটার ফন্ট সাইজ হতে পারে, এটার প্যাডিং হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এইভাবে এটাকে বলতেছি আমরা ইনলাইন সিএসএস। ওকে, এইটা না করে যদি আমরা আমাদের লিঙ্কগুলোতে বেস্ট প্র্যাকটিস, বাট আমরা ইন্টারনালও করতে পারি, করতে পারি না। অ্যান্ড ইন্টারনাল অনেক টাইমে লাগে। যেমন ব্যাক এন্ডে আমরা যখন পিডিএফ নিয়ে কাজ করি, পিডিএফ নিয়ে কাজ করতে গেলে দেখবো পিডিএফ ফাইল জেনারেট করতে গেলে ক্লাসে কাজ করা সবসময় ইনলাইন সিএস লিখতে হয়। ইমেল টেমপ্লেটগুলো ইনলাইন সিএস লিখতে হয়, ইমেল টেমপ্লেটে। কারণ যেটা হচ্ছে ইমেলে পাঠাবো সেই টেমপ্লেটটা ডিজাইন করতে হয় ইনলাইন সিএস লিখে। আবার হচ্ছে ওই পিডিএফ ফাইল জেনারেট করতে গেলে ইনলাইন সিএস লিখতেই হয়। বাট আমরা নর্মাল টেমপ্লেটের ক্ষেত্রে আমরা স্টাইল ট্যাগের ভিতরে আমি এখানে যেমন এইচ ওয়ান,
এখন এই জায়গায় যখন আসতেছেন তখন মূল বিষয়টা হচ্ছে সিলেক্টর। সিএসএস এর কি শিখতে হবে? সিলেক্টর মানে আপনার যেমন প্রত্যেকের আমাদের নাম আছে, নাম ধরে কল করলে আপনারা রেসপন্স করেন, বা সেই কাজটাই হচ্ছে যে আপনার ওই ওয়েব পেজের বডির ভিতরে এরকম অসংখ্য এলিমেন্ট আছে, অসংখ্য ট্যাগ আছে, সেটা হোক ফর্ম হোক, টেবিল হোক, হেডিং, প্যারাগ্রাফ, এভরিথিং থাকতে পারে। বাট আমি কাকে ডিজাইন দেবো তাকে তোমার স্পেসিফিক কল করতে হবে যে তোমাকে আমি ডিজাইন দেবো, সেইটার জন্য সেই এলিমেন্টের নামটা আগে লিখতে হবে। কি লিখতে হবে? নাম লিখতে হবে, দেন হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই হচ্ছে ডিক্লারেশন করলেন। এখন এইটাকে আপনি কি কাজ করবেন, যেমন এখানে যে কাজটা করছিলাম, এই পুরোটাকে আমি কাট করলাম, কাট করে আমি এখানে দিয়ে দিলাম। আর এটার আর স্টাইল এখানে ইনলাইন দরকার নাই। তাহলে আমরা এই অ্যাক্টিভিটির পরিবর্তে স্টাইল ট্যাগের ভিতরে, হেডের ভিতরে, এবং এই কাজটা পুরোটাই কির মধ্যে হবে? হেডের ভিতরে হবে, হেডের বাইরে দিলে হবে না। তো আমরা এখন যদি আমার কোডে যাই, আগে যা ছিল এখনো তাই আছে। তাহলে সেম একইভাবে আমি পি ট্যাগের যে কাজটা করছি, পি হচ্ছে আমার এলিমেন্ট, এটাকে বলতেছি আমরা এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর বলি। এটাকে আমরা কি বলি? ট্যাগ সিলেক্টর। তাহলে এইটারও দরকার নেই। তাহলে আমরা ইনলাইন আর কি শিখলাম? ইন্টারনাল নাকি? ইন্টারনাল। এখন এইটাও হচ্ছে তো আসলে ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে একটা টাইমে। এখন তো দুইটা এলিমেন্ট আছে, এখানে এখনো যদি 500 এলিমেন্ট আসে তখন কি করবে? তো এটা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। এই কাজটাকে এখন আমরা কি করতে পারি? পুরোটা আলাদা একটা সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল নিতে পারি। তাহলে এখানে আমরা আসলাম, আসার পরে স্টাইল ডট সিএস এই ফাইলটা নিলাম, নেওয়ার পর এই পুরো কোডটা আমি কাট করলাম, এখানে পেস্ট করে দিলাম। এটার মধ্যে তো ট্যাগ লাগবে না, কারণ এটা তো নিজে তো সিএসএস ফাইল। ট্যাগটা কখন লাগে? যদি আমি এটার ভিতরে লিখি। আর ওই ফাইলটা এখন লিঙ্ক করতে গেলে কি লাগবে? লিঙ্ক নামে ট্যাগ, link স্টাইল ডট সিএসএস। তাহলে এইটা আর একটা অ্যাট্রিবিউট আছে, এটা অপশনাল, হ্যাঁ, টাইপ এটা বলে দিতে পারেন টেক্সট সিএসএস, এটা না বললেও কোনো সমস্যা নাই। জাস্ট এই দুইটা অ্যাট্রিবিউট কিন্তু বলতেই হবে। আপনি যদি রিলেশন ঠিক মতো না বলেন তাহলে কিন্তু কাজ করবে না। স্টাইল শুধু বলতে আমি এখন যদি এখানে অন্য কিছু দিই তাহলে ডিজাইন কিন্তু পাবেন, পাইছে? লিঙ্ক আপ আছে ঠিক আছে, বাট রিলেশনের নাম ভুল করছেন, আবার এটা দিলেন। এই হচ্ছে মোটামুটি। এখন এই জায়গায় তাহলে প্রবলেমটা কি হবে? এখন আমার ওয়েব পেজে সেম এলিমেন্ট আবার আসতে পারে, সেম প্যারাগ্রাফ আবার আসতে পারে। আর সব জায়গায় তো সব ডিজাইন হবে না। আর হেডিং এর ভিতর স্লাইডারে যে আপনি ব্যানারে ফন্ট সাইজ দিলেন 30-50 পিক্সেল, বাট আরো জায়গাতে এই 50 পিক্সেল হবে না। সেই ক্ষেত্রে কি করতে হয়? এলিমেন্টের এই যে আমরা যেটা করলাম, এটাকে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। সেক্ষেত্রে তার স্পেসিফিক ক্লাস অথবা আইডি। তাহলে এখানে ক্লাস নামে আমরা একটা অ্যাট্রিবিউট, ক্লাসটাকে একটা অ্যাট্রিবিউট এখন স্পেসিফাই হচ্ছে, তাকে একটা নাম দিয়ে দেওয়া। আমি এখানে বললাম টাইটেল, কি বললাম? টাইটেল। আর এইটাকে এখন আমি যদি স্পিল্ড করি, যে এখানে ক্লিক করলে পাশাপাশি নিয়ে আসা যায়, তাহলে আমার এখন মার্কআপ করাটা, আমার ডিজাইন করাটা সহজ। আমি যেমন স্টাইল ক্লাস নিছি, এই সনের এখন কি হবে? তার নাম দিয়ে দিছি কি? টাইটেল। এবং এটা ক্লাস হওয়ার কারণে কি দিতে হবে আমাকে? ডট দিতে হবে। আর যদি দেখি ডিজাইন আসছে নাকি? আসছে ডিজাইন? আসছে। ওকে। সেম প্যারাগ্রাফের এখানে যদি আমি ক্লাস নেই, ক্লাস প্যারা, এবং ক্লাসটা কি রিইউজেবল। হুম, মানে আপনি চাইলে সেম ক্লাসটা কি এটাকেও দিতে পারি যদি কখনো দরকার পড়ে আর কি। মানে দেখা যাচ্ছে যে একই ধরনের ফন্ট সাইজ হবে অথবা ফন্ট ফ্যামিলি একই হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? একই ক্লাসটা ধরাই দিলাম, আসছে সেম ডিজাইন পেয়ে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে, ফন্ট সাইজ তো পায় নাই, এরকম। তাহলে আমরা এটাকে যদি আইডি নিতাম, ধরেন এখানে বললাম আইডি প্যারা, তাহলে কি হবে? এখানে কি দিতে হবে? হ্যাশ প্যারা। এতটুকু বুঝতে পারছি? এই এতটুকু বুঝলে সিএসএস এর মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। এখন শুধু প্রপার্টির ব্যবহার করা যে আমি কখন কোনটা ইউজ করবো এটা বোঝা, বাট সিনট্যাক্স ধরাটা শিখছেন। আমার মার্কআপে আমি কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, তাকে স্পেশালি কোনো ক্লাস দিচ্ছি। এখন এই ক্লাসের নাম আবার সমস্যা। ক্লাসের নাম, ধরেন আপনি বড় একটা টেমপ্লেট বানাবেন, কোন সেকশনে কী ধরনের নাম হবে এই নাম নিয়ে হচ্ছে কনফিউশন হয়ে যায়। অ্যান্ড ওই জিনিসটা আবার টেলউইনে আবার কি, টেলউইনে কিন্তু আবার ক্লাস সিস্টেম নাই, পুরোটাই হচ্ছে ইউটিলিটি বেস, মানে যা লিখবেন শুধু ওই এলিমেন্ট শুধু তোমার সিএস লিখে দেবেন। বাট সেখানেও আবার শর্ট হ্যান্ড আছে। সিএসএস টেলউইন যেভাবে কাজ করে সেটার কনসেপ্ট আলাদা, আবার বুটস্ট্র্যাপের কনসেপ্ট আলাদা। এখন এই ক্লাস নিয়ে কাজ করতে গেলে অনেকের মধ্যে কনফিউশন হয় যে ক্লাসের নাম নিয়ে টেনশন হবে, কী নাম দিব আমি, কোন সেকশনে যে কী ধরনের নাম দেবো এইটা বুঝে না। তো এইটা বুঝতে হলে কী করতে হবে? বেশি বেশি টেমপ্লেট দেখতে হবে, মানুষের সোর্স কোড দেখতে হবে। প্রফেশনাল যে টেমপ্লেটগুলো হয় তাদের সোর্স কোডটা ইন্সপেক্ট করে দেখতে হবে যে তারা কোন সেকশনের কোন ডিবের কী নাম দিছে এবং কী কী প্রপার্টি দিছে, এগুলো স্টাডি করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে এতটুকু যেহেতু বুঝতে পারছি, এখন আমরা সিএসএস এর প্রপার্টি নিয়ে, হুম, বলেন কোনটা? হ্যাঁ,
টাইপটা হচ্ছে স্পেসিফাই করে দেয়, এটা অপশনাল, মানে এই অ্যাট্রিবিউটটা কি, এটা অপশনাল অ্যাট্রিবিউট টাইপ সিএসএস। আবার হতে পারে এটা যে লিঙ্ক ট্যাগ দিয়ে আবার কি করে, ওই যে ফেভিকন আনে না, ফেভিকনের কথা বলছিলাম আপনাদের, বলা হয় না মনে হয়, কোন ব্যাচে বললাম, এই যে এখানে আমরা যে চিহ্নটা দেখতেছি, এই যে আইকন, এটাকে বলা হয় কি ফ্যাব আইকন বলি বা ফেভিকন বলি। ফ্যাব আইকনটা আনতে গেলে ওটাও কিন্তু লিঙ্ক ট্যাগই লাগে, বাট রিলেশনটা হয় কি আইকন, রিলেশনটা বলে দিতে হয় কি আইকন। যে কারণে এই টাইপটা বললে বেস্ট প্র্যাকটিস, না বললেও কোনো সমস্যা নাই। এতটুকু বুঝতে পারছি আমরা? আচ্ছা চলে তাহলে আমরা সিএসএস এর আজকে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ শিখবো। কমেন্ট, আচ্ছা কমেন্ট তো অলরেডি এইচটিএমএল পারেন, এইচটিএমএল কমেন্ট তো পারেন নাকি? এটা হচ্ছে এইচটিএমএল কমেন্ট, বাট সিএসএস এর ক্ষেত্রে কমেন্ট কেমন কেমন হয়? হ্যাঁ, স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এটাকে বলা হয় সিএসএস কমেন্ট। এবং মজার বিষয় হচ্ছে এই কমেন্টটা জাভাস্ক্রিপ্টও আছে, পিএসপিতেও আছে, একই রকম কমেন্ট। হ্যাঁ, তাহলে সিএসএস কমেন্ট কেন লেখা হয় অলরেডি তো জানেন। কমেন্ট হচ্ছে, কারণ আপনি যখন বড় টেমপ্লেট করবেন, কোথায় থেকে কোন সেকশনে সিএসএস শুরু হয়েছে, কমেন্ট করলে বেটার না? কমেন্ট করলে আবার কি আমি কোনো ব্লক বন্ধ করে রাখতে পারি, তো কোনো একটা সেকশন সিএসএস আমি দেখাবো না, তাহলে কি করে কমেন্ট করে কোডটাকে ডিসেবল করে রাখলাম। এই জন্য কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে সিলেক্টর অলরেডি দেখলেন, হাউ টু এখানে বলছে, কমেন্ট বললেন যে ইন্টারনাল এক্সটার্নাল ইনলাইন অলরেডি শিখলেন। আচ্ছা সিলেক্টরে আরও ব্যাপার আছে, সিলেক্টর শুধু তো আপনি ক্লাস আর আইডি সিলেক্টর শিখলেন, কি শিখলেন? ক্লাস আর আইডি আর হচ্ছে ট্যাগ, বাট আরও ধরনের সিলেক্টর আছে। কি কি সিলেক্টর আছে? সিম্পল সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, এরপর কি আছে অ্যাট্রিবিউট সিলেক্টর, মানে স্পেসিফিক অ্যাট্রিবিউট ধরে ডিজাইন করা যায়। যেমন ওই যে আমাদের ইনপুট ট্যাগের টাইপ আছে না, ইনপুট টাইপ কি আছে, টেক্সট আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, আছে না, ফাইল আছে, ওই টাইপ ধরেও ডিজাইন করা যায়, টাইপ ধরেও ডিজাইন করা যায়। তো সেক্ষেত্রে এই জিনিসটা বলছে যে আপনি অ্যাট্রিবিউট ধরে কাজ করতে পারেন। তাহলে আমরা শুধু ক্লাস আইডি ট্যাগ তিনটা শিখলাম, বাট আরও যে সিলেক্টরগুলো আছে, ক্লাস সিলেক্টর শিখলেন, এইগুলো একটু জানতে হবে, অনেক ক্ষেত্রে এইগুলো আপনার কাজে হেল্প করবে। ইউনিভার্সাল সিলেক্টর, এইটা কি কাজ করে, এটাতে শুরু করি আমরা নাকি? ওকে, তারপরে গ্রুপ সিলেক্টর আসতেছি আমি। হুম, তো ইউনিভার্সাল সিলেক্টর কি কাজ করে, এইটার কাজটা দেখেন। আপনি যে এই সোয়ানটা নিছেন, এই কথা না বলি পরে কথা বলেন, এই যে এই সোয়ান নিচে দেখেন, এই সোয়ানের উপরে ভালো করে ফলো করেন, উপরে জায়গা আছে, নিচেও জায়গা আছে। তার মানে এই এই ওয়ান হেডিং ট্যাগ কোনো বাই ডিফল্ট মার্জিন নেয় না, ডিফল্ট যে মার্জিনটা নেয়, তো এটাকে আমরা যদি ইয়া করতে চাই, যে বাদ দিতে চাই, তাহলে এখানে দেবো স্টার মার্জিন 0। তার মানে কি হবে, আমার বডিতে এখন যত এলিমেন্ট আসে তার যে ডিফল্ট বিহেভিয়ার, মানে ডিফল্ট যে মার্জিন পায়, প্যাডিং পায়, মার্জিন পায়, সেটা আর থাকবে না। আলটিমেটলি এখন কি হয়ে যাবে, সব 0 হয়ে গেছে। কারণ এটা দরকারও আছে। কেন দরকার আছে? আপনি যখন একটা লেআউট বানাবেন, তো বাই ডিফল্ট ভাবে যখন ডিফল্ট মার্জিন প্যাডিং থাকবে, এটা ম্যানেজ করাটা ডিফিকাল্ট। আমি এটার আরো সহজ এক্সাম্পল দা বুঝাই। মার্জিন প্যাডিং যখন 0 করলেন, প্যাডিংও প্যাডিং 0। আরেকটা প্রপার্টি শিখবো এখন, বক্স সাইজিং শিখবো। বক্স সাইজিং বিষয়টাকে আমি একটু বলি। এখানে ধরেন আমরা একটা বক্স নিলাম, ওকে, মানে ডিপ নিলাম। ডিপ কি ব্লক এলিমেন্ট না? ওই লেআউট বানাতে গেলে ডিপের ব্যবহার আসবে, মানে আলাদা আলাদা এরিয়া বোঝায়। আবার আরেকটা এরিয়া বোঝানোর জন্য কি আরেকটা ট্যাগ আছে, এটাকে বলা হয় সেকশন। এটা টেমপ্লেটে আসলে দরকার হয় সেকশন, এরপরে ডিপ আছে। সেকশন মানে কি এক একটা এরিয়া। আমি আরেকটু ভালো করে বোঝাই, যেমন একটা পেন টুল নিলাম, একটা ওয়েব পেজ ধরেন, এইটা আমার ওয়েব পেজ, পুরোটা একটা ওয়েব পেজ। তো ওয়েব পেজের শুরুতে কি থাকে, একটা মেনু থাকে, থাকে না মেনু, তারপরে স্লাইড শো থাকতেও পারে, ব্যানার থাকতে পারে ইচ্ছা, এখানে একটা সেকশন থাকতেছে, তারপরে এখানে একটা সেকশন থাকতেছে, এইগুলোর মধ্যে আবার ছোট ছোট অনেক কিছু থাকে, থাকে না, কলাম থাকে। তার মানে এইটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, মানে এক একটা সেকশন বোঝায়। এটা কি বোঝায়, তাই না? আমরা যখন ল্যান্ডিং পেজ বানাবো, ল্যান্ডিং মানে এক পেজের ওয়েবসাইট, এক পেজের ওয়েবসাইটে যেটা হয় যে মেনুতে ক্লিক করলে আস্তে করে নিচে নামে চলে আসে, স্পেসিফিক সেকশনে হিট করে। এই ল্যান্ডিং পেজ করতে গেলে তাহলে সেকশন করাটা ম্যান্ডেটরি, সেকশন করাটা ম্যান্ডেটরি। আমি স্পেসিফিক মেনুতে ক্লিক করলে ওই পেজে স্পেসিফিক সেকশনে কি আই হ্যাশ দ্বারা কাজ করব, তো এটা পরে আসতেছি। তাহলে আমরা ল্যাম্পেরিং করতে গেলে এই সেকশন ট্যাগটা কি লাগবে। ডিপ, এই দুইটাই ব্লক এলিমেন্ট, ওকে। তাহলে এখানে এটা বোঝার জন্য আমরা তাহলে আমি বক্স মডেলে বোঝাবো, লরেন্স। আচ্ছা আমি লাইভে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি মার্জিন প্যাডিং এটা রিসাইড, এটাকে বন্ধ রাখলাম, কথার কথা কমেন্ট আউট করে রাখলাম, তাও তার কাজ করবে না। আচ্ছা,
আমার এই হচ্ছে বক্স, এই যে বক্সটি পুরোটা ব্লক এলিমেন্ট, এখানে আসলাম, তো ব্যাকগ্রাউন্ড রেড, কালার সাদা, উইথ 150 পিক্সেল। কি হলো, আমি যে ডিপটা নিচ্ছি তার উইথ হচ্ছে কি 150 পিক্সেল, হাইট 150 পিক্সেল। এখন ঘটনাটা কি হলো, আচ্ছা কালার সাদা দিলে তো আবার দেখা যাচ্ছে না, ব্ল্যাক নিলাম। আচ্ছা এখন দেখা যায় মানে, আচ্ছা এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, এখন তো দেখা যায় নাকি, কিছুটা দেখা যায় নাকি, তাও দেখা যায় না, দেখা যায়। আচ্ছা আপনার যে ডিপ নিলেন, মানে বক্স নামে একটা ডিপ নিছেন, সেটার হাইট হচ্ছে, হাইট ওই 150 বাই 150। এখন এইটার যে এরিয়াটা, এটার ভিতরে যে কন্টেন্ট আছে সেটা কি হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে না, মানে আপনার যে জায়গা, আপনার ঘরের জায়গার মধ্যে জিনিসপাতি কি বেশি রাখছেন, তো আলটিমেটলি কন্টেন্টটা কি হয়ে গেছে, বাইরে চলে গেছে না। এখন এইটার নিচে তো আরেকটা ডিপ থাকতে পারে, পারে না, তাহলে সেই কন্টেন্টের অবস্থা কি হবে, এটার পরে আরেকটা ডিপ আছে, তাহলে এই লেখাটা এর উপর ওভারল্যাপ হয়ে গেল না, তার মানে ওভারফ্লো হয়ে গেছে। তো সিএসএস এ ওভারফ্লো নামে একটা প্রপার্টি আছে। তো আরেকটা বিষয়, এখন কন্টেন্ট তো এখানে ধরেন এই যে লেখাটা কি এটার সাথে লেগে গেছে না, মার্জিন আমরা ইউজ করি, বাট কন্টেন্টের জায়গা তৈরি করতে গেলে কি ইউজ করতে হবে বলেন তো আপনারা, প্যাডিং ইউজ করতে পারে না, প্যাডিং। আচ্ছা আমার ঘরের সাইজ 150 বাই 150, আমি প্যাডিং দিলাম 20 পিক্সেল, দেখেন একটু ফলো করেন, এটা বড় হয়ে গেছে, মানে অতিরিক্ত 20টা কি নিল, বাইরে চলে গেল না, বাইরে চলে গেল না। আর পাশে যদি আরেকটা ডিপ থাকতো, তাহলে এই জায়গাটাকে তার মধ্যে যা প্রভাব পড়বে না। তো লেআউট বানাইতে গেলে কি হবে, আমার তো কলাম থাকে পাশাপাশি, প্রত্যেকটা কলাম ইকুয়াল হতে পারে বা অথবা ইয়ে ছোট বড় হতে পারে, বাট আমি যখন প্যাডিং ইউজ করতেছি আলটিমেটলি এই জায়গাটা চলে যাচ্ছে আরেকজনের ভেতরে, তাই না? আর এখন এইটাকে তো বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, বক্স সাইজিং, বর্ডার অ্যান্ড প্যাডিং দেখ যাই দেখ আপনার ঘরের মধ্যেই কাজ করতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই বক্স সাইজিংটা কি কাজ করতেছে, যে আপনি আপনার যে এরিয়া, এটার ভিতরে যখন প্যাডিং ইউজ করবেন অবশ্যই তার ভিতরে প্যাডিং হবে, অন্যের জায়গায় তো আপনি যাইতে পারবেন না এইটা। আর আর এই কন্টেন্টটাকে যদি আপনি হাইড করতে চান, তাহলে কি ইউজ করব, ওভারফ্লো। ওভারফ্লো কি ইউজ করব, এটা। এখন কি কন্টেন্ট দেখা যায়, মানে এটার মধ্যে আছে লেখার, বাট এটা কি হাইড হয়ে গেছে, হাইড হয়ে গেছে না। বাট আমি চাচ্ছি যে হিডেন না করে ওভারফ্লো কি করা, স্ক্রল করা যায়, কি করা যায়, যে এর ভিতরেই। এতটুকু বোঝা গেছে যে আমরা যখন কোনো একটা এরিয়া নিচ্ছি, সেটার হাইট উইথ দিচ্ছি, এখন কোনো কারণে প্যাডিং ইউজ করতেছি, এখন এই প্যাডিং ইউজ করলে কি হচ্ছে, ইম্প্যাক্টটা যায় আরেকজনের উপর পড়তেছে, মানে আপনার জমির পরিমাণ যতটুকু আপনি যায় সেটা কাজ করতে, ঘর তুলতেছেন আরেকজনের জায়গায়, মানে ঘর দিচ্ছেন আপনার জায়গায়, বারান্দা দিচ্ছেন আরেক জায়গায়, তাহলে তো আর হবে না, সহজ কথাই বলি আমরা যেটা বুঝি, এটা তো সমস্যা না। তাহলে আমাকে কি করতে হবে, এই বক্স সাইজিং দিয়ে সেই জিনিসটাকে আগে বন্ধ করতে হবে, যাতে অন্যের সীমানায় না যায়, মানে আরেকটা ডিবেট যাতে ওভারল্যাপ না করে, এইটা একটা। আবার আমরা অনেক টাইমে কি করি, যে আমার যে এরিয়া নিলাম ডিবে, ডিবের ভিতরে কন্টেন্ট বেশি ঢুকায় ফেলাইছি, জায়গা হচ্ছে না, সেক্ষেত্রে এখন এটাকে তো আসলে সমস্যা না, সেটা কি করতে পারে, সেটাকে হাইড করার জন্য ওভারফ্লো নামে প্রপার্টি আছে, ওভারফ্লো হিডেন। এই কাজটা ওভারফ্লো হিডেন হতে পারে, ওভার হিডেন করলে তার দেখা যাবে না, আর স্ক্রলিং করলে কি ওর ভিতরে আছে দেখা যাবে। হুম, এই বিষয়টা বুঝছেন। তাহলে ওভারফ্লোর বিষয়টা আমরা এই ধরনের, এখন এই ধরনের সিচুয়েশন যখন আসবে এটা লাগবে। তো আমরা যখন টেমপ্লেটিং ডিজাইন করি, আমার শুরুতেই প্রথম যে কাজটা হচ্ছে, এই ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে কি কাজ করব, এই ইউনিভার্সাল সিলেক্ট মার্জিন প্যাডিং 0 দেবো, আর একটা কি দেবো, বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা দেওয়ার মানে হচ্ছে, এখন আমার ওয়েব পেজে যত এলিমেন্ট নিয়ে কাজ করি না কেন, কোনো ডিবি হাইড উইথ দিয়ে কেউ কারোর মধ্যে আর যাবে প্যাডিং দিলে, এই হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, বুঝাইতে পারছি। তাহলে আমরা টেমপ্লেটের শুরুতে এটা দিয়ে রাখলাম, যে আমার এই ওয়েব পেজে যত ডিপ নিয়ে কাজ করি না কেন, প্রত্যেকের প্যাডিং হলে তার যে নিজস্ব এরিয়া থাকবে, যে হাইট তার ভিতরে প্যাডিং নেবে, অন্য ডিপের উপরে কোনো প্রভাব পড়বে না। তাহলে বক্স সাইজিং এর বিষয় বুঝছে এবার। তো টেমপ্লেটের শুরুতে এই তিনটা জিনিস দিলাম, ওকে। এরপরে আমাদের ওয়েব পেজে আমরা সিএসএস এর আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে রুট সিএসএস কিভাবে লিখতে হয়, টেমপ্লেটিং ওটা দেখাবো। হুম, মানে কমন কিছু জিনিস, যেমন হচ্ছে একটা ওয়েব পেজের খুব বেশি কালার থাকে না, বড় তো 3টা কালার, 2 এর থেকে 3টা কালারের বেশি কেউ ইউজ করে না। তো সেক্ষেত্রে যেমন একটা টেমপ্লেটের প্রাইমারি কালার, সেকেন্ডারি আর টার্সিয়ারি কালার। প্রাইমারি কালার, তো প্রাইমারি কালারটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় ইউজ হচ্ছে, হেডারের বড় বড় হেড যেখানে আছে সেখানে প্রাইমারি কালার ইউজ হয়। সেক্ষেত্রে সিএসএস এর আমরা ইউজ করি হচ্ছে রুট ধরে রাখি, ওইটা পরে আসবে, এটা আপাতত দেখাচ্ছি না আপনাদের। আমরা এখানে বডি ধরে রাখবো, ওটাতে পরে আসবো, এখন না।
টেমপ্লেট ডিজাইনে দেখাবো। তো বডির বাই ডিফল্ট আপনার একটা কাজ করতে পারেন যে আমি কোন ফন্ট, আমার টেমপ্লেট কোন ফন্ট ইউজ হবে সেটা ডিসিশন নেওয়া উচিত না, যে আমার বডিতে যে ফন্ট থাকবে সেটার ক্ষেত্রে যে ফন্টের যে কাজগুলো আসবে, ফন্টের ক্লাস আর ভালো করে দেখাবো, আপাতত থাক। আমি একটা ফন্ট দিয়ে রাখবো টাইম নিউ রোমান, অথবা এটার আবার ফন্টের আবার গোত্র আছে সেটা পরে আসতেছি। আবার ডিফল্ট ফন্ট সাইজ দিয়ে রাখলাম, ফন্ট সাইজ আমি দিয়ে রাখলাম হচ্ছে ধরেন 1 রেম। আচ্ছা 1 রেম তো আর আগে বলি নাই, কখনো বলছি? তাহলে এগুলো হচ্ছে সিএসএস এর ইউনিট, রেম আছে, পিটি আছে, পার্সেন্টেজ আছে, ইএম আছে, এক একটা প্রপার্টি। তো আমরা সচরাচর পিক্সেল বুঝি নাকি, মানে আমাদের এই ডিসপ্লেটাও কি পিক্সেল হিসাবে না? হ্যাঁ, সেক্ষেত্রে এই 1 রেম মানে হচ্ছে 16 পিক্সেল। 1 রেম মানে 16 পিক্সেল। তো আপাতত এই রেমটা দেখবেন যে ওই বুটস্ট্র্যাপের যত ক্লাস আছে সব জায়গায় রেম ইউজ করা, পিক্সেল তারা ইউজ করে না। তো এই 1 রেম ইজিক্যাল টু সমান সমান হচ্ছে 16 পিক্সেল, এটা মনে রাখতে হবে। এখন আমি 20 পিক্সেল লিখবো, তাহলে কি লিখবেন? রেমে যদি হিসাব করেন, 4 ভাগ করেন, তাহলে কি হবে? 1.25। এখন কত হলো? 20 পিক্সেল। এত কমপ্লেক্স হিসাবে যাওয়ার দরকার নাই, আপনারা এইটাই শিখে রাখেন, 16 পিক্সেল। ওকে, আপাতত এরপরে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত নিলেন। এই হচ্ছে মোটামুটি। তাহলে এতটুকু কাজ করে রাখলাম। এরপরে স্পেসিফিক এলিমেন্ট ধরে ধরে সিলেক্টর ইউনিভার্সাল বুঝলাম, ক্লাস সিলেক্টর বুঝলাম, আইডি সিলেক্টর বুঝলাম, ট্যাগ সিলেক্টর বুঝছি। ট্যাগ বডি কি একটা ট্যাগ না? ট্যাগ সিলেক্টর। তাহলে আমার এখানে ইউনিভার্সাল সিলেক্টর আছে, ট্যাগ সিলেক্টরও আছে, ক্লাস সিলেক্টর আছে, আইডি সিলেক্টর আছে। ওকে, এতটি সিলেক্টর বুঝছি যে এলিমেন্টে এভাবে ধরা যায়। এরপরে আমরা এখানে দেখলাম যে না, আরও সিলেক্টর আছে। কি কি সিলেক্টর আছে? গ্রুপিং সিলেক্টর। কি বলতেছে এটা? গ্রুপিং সিলেক্টর। এখানে গ্রুপিং সিলেক্টর তারা কি বলছে একটু ভালো করে দেখেন, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। এখানে তারা বলছে H1 এর টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড, H2 এরও কি টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড, পি এরও কি আছে টেক্সট সেন্টার। তার মানে এখানে যে তিনটা এলিমেন্ট দেখছে, তিনটা এলিমেন্টের একই প্রপার্টি ইউজ করছে, তারা একই ধরনের জিনিস ইউজ করছে, ম্যাটেরিয়াল ইউজ করছে তার কথার কথা। তো এই যে তিনবার না লেখে এটাকে যদি একবারে লেখা যেত, মানে 6 লাইন হয়ে গেছে। এখন কি হয়েছে? 6 লাইন হয়ে গেছে তারপরে। আর এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো এই 6 লাইন কোড যদি আমি একবারে লিখতে পারতাম এক জায়গায়, তাহলে বেটার হতো না? তাহলে এটাকে কিভাবে গ্রুপিং করা যায় সেই জিনিসটা এখানে বলছে দেখেন, H1 কমা H2 কমা পি কমা, এই যে কমা দিয়ে দিল এটাকে বলতেছি গ্রুপিং সিলেক্টর। ওই 6 বার না লিখে একবার লেখাতে কি আছে? আউটপুট আসছে না? আমি ওই 6 লাইন কোড এখানে যেটা ছিল যে আপনি এটা তো সরাসরি কি কাজ করছে, সরাসরি হচ্ছে ট্যাগ সিলেক্টর নাকি, এটা ক্লাস বাইরে কিছু না। তাহলে ক্লাস ডট হতো, মানে এখানে এই সনের পরিবর্তে যদি তার নাম থাকতো তাহলে ডট দিতাম। তাহলে এই যে 6 লাইন কোড দেখেন, এটাকে কমেন্ট আউট করলাম। ওকে, এখানে তো কমেন্ট আউট করা যায় না, এটা একটা সমস্যা, মুছা যায়। একই আউটপুট না? তাহলে 6 লাইন কোড আমি যদি আবার রিফ্রেশ দিই, এক লাইন হয়ে গেল না? এই কমা দিয়ে দিয়ে এটাকে বলতেছি আমরা গ্রুপিং বা গ্রুপ সিলেক্টর বলতেছি। ওকে, এরপরে আসেন আর কি সিলেক্টর দেখালো এখানে, নেস্টেড সিলেক্টর করা যায়, গ্রুপিং বা নেস্টেড বলা যায়। নেস্টেড সিলেক্টর কেমন হয়? অ্যাক্টিভিটি ছিল আসছে সুডো ক্লাস, সুডো এলিমেন্ট আমরা পরে আসবো, আপাতত এখন আসতেছে সুডো ক্লাসের যে প্রপার্টি আছে তখন দেখবো না। সুডো ক্লাস সুডো এলিমেন্ট এটা পরে আসতেছি। কম্বিনেটর সিলেক্টর এইটা এই যে কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করে কিছু কিছু ক্ষেত্রে, সবসময় এটা লাগে না। এই কম্বিনেটর ইজ সামথিং দ্যাট এক্সপ্লেন রিলেশনশিপ বিটুইন সিলেক্টর, রিলেশনে কাজ করতে গেলে। এই যে আমরা এখানে আসতেছি এই নেস্টেড সিলেক্টর কথা যেটা বললাম যে ডিপি। ওকে, এটা কিভাবে কাজ করে? আমরা একটা মেনুতে আসি, অ্যাডজাস্ট সিবলিং সিলেক্টর আছে, প্লাস দিয়ে করা যায়, এই যে অ্যারো সাইন দিয়ে করা সিলেক্টর আছে, হ্যাঁ এই সিলেক্টর আছে। তো আমরা একটা কাজ করি, এখানে একটা মেনু দেখাই। তো ধরেন ন্যাব নামে একটা ট্যাগ নিলাম, মেনু স্টার্ট মেনু। ওকে, আমরা এখানে কমেন্ট করলাম যে আমাদের এখানে মেনু শুরু হবে ইউএল, অর্ডার লিস্ট তো শিখছি নাকি, এলআই, এটার ভিতরে আমরা দিলাম। ও আবার লিঙ্ক দিতে হবে, ফরম্যাট করে দিই আমাকে নট হোম অ্যাবাউট আর কি আছে কন্ট্যাক্ট। ওকে, অ্যাবাইডেবল লিঙ্ক দিই। তো এইটাকে রান করলে আলটিমেটলি একটা এই অবস্থা আছে নাকি। তো আমাদের ডিফল্ট যে ইউএলএলআই কিন্তু ডিফল্ট অনেক মার্জিন প্যানিং পায় জানেন আপনারা। এটাকে যখন বন্ধ করবেন দেখেন ইউএলএলআই কি অবস্থা আসছে, কত জায়গা ধরছে না, অটোমেটিক ডিফল্ট জায়গা ধরছে। হ্যাঁ, ডিফল্ট যে মার্জিন প্যানিং আছে। এখন এইটাকে আমি যদি মেনুতে কনভার্ট করতে চাই, তখন ডাব্লিউ3 যে মেনুটা আছে এই মেনুটা বানাবো।
যেরকম মেনু দেখতে পাচ্ছি এরকম একটা মেনু বানাবো। তো শুরুতে এখন সিএসএস তাহলে কীভাবে লিখবো আমি, আমার ন্যাপ, এই ন্যাপ ক্লাসটা মানে ফুটারে ইউজ হতেই পারে, কমন যে ন্যাপটা, তাহলে এটার একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি, এটার একটা ক্লাস ধরা দরকার না? তাহলে ক্লাস নিলাম হচ্ছে মেন মেনু, কথার কথা, বা হচ্ছে টপ ন্যাপ, যেটাই বলি না কেন মেনু, কথা আমি জাস্ট কি দিলাম মেনু। এই জায়গায় আসছি আমরা সিএসএস এর মেনু সিএসএস, আমি এখানে কমেন্ট করে বলে দিলাম যে আমি কার সিএসএস লেখা শুরু করছি এখানে, তাহলে আমার এখানে সিএসএস ফাইলে তো অনেক কোড আসবে, মানে কোথায় কোনটা শুরু করলাম এটা বললে বুঝতে সুবিধা হয় না, বুঝতে সুবিধা হয় না। তো আমরা এই জায়গায় ন্যাপ দিলাম, ন্যাপের নাম তো আমি ন্যাপ দিই না, ন্যাপের নাম কি দিছি, ডট মেনু, এই তো ডট মেনু, এটা বিজি দিলাম হচ্ছে ডার্ক, কি দিলাম, ডাবল সিসগুলো কি দেওয়া আছে, কালো কালার দেওয়া আছে না, তো ডার্ক ঠিক না, এটা আছে হচ্ছে হ্যাশ 333। তো এখন কি হবে, আমার মেনুর কালারটা বেগুন কালার চলে আসছে না, বাট আমার এলিমেন্ট আর দেখা যায় না, দেখা যায় না। আচ্ছা আমরা আপাতত অন্য ওদেরটা করতে হবে, বিষয়টা এরকম না, আমরা অন্য একটা কালার দিয়ে বোঝার সুবিধার্থে এখান থেকে যে কালারটা দিলে দেখা যাবে, দেখা যায় কিছুটা, দেখা যায় না, কারণ হচ্ছে ফুটবে না তো কালার। আচ্ছা যাই হোক সেটা পরের বিষয়, কালার পরে ইউজ করি, আপাতত কালার দিলাম না, ধরেন কালারটা কি রাখলাম, বন্ধ রাখলাম, কি রাখলাম। আচ্ছা আমার মেনুর ভিতরে কি আছে, ইউএল, আমি ধরেন ইউএলই দেখলাম, ইউএল এর সিএসএস দেব, আমি নেস্টেড সিলেক্টর শিখতেছি আর কি। ইউএল এর ভিতর কি আছে, এলআই, এলআই এর ভিতর কি আছে, এ আছে, এক আমার ছোট ক্লাস দিব, হোভার দিব, কি দিব, হোভার। তাহলে এই যে মানে সিচুয়েশন দেখেন, ইউএল এলআই তো আরো থাকতে পারে, আরো এলআই থাকতে পারে, তাহলে এইটার ভিতরে যে এলআই আছে সেটা, এবার এইটার যে প্যারেন্ট, এই ইউএল এর প্যারেন্ট কে, মেনু না, তাহলে এইটা শুরুতে যদি আমি মেনু দিয়ে রাখি, আবার অন্য জায়গায় যদি আমি এটা ইউজ করি তাহলে কোনো সমস্যা আছে আর, আর এখানে আমরা এটার সামনে এটা দিলাম, এবং এখানে যদি আমি আবার ইউএলএলআই লিখি, ইউএলএলআই 5, ওকে। এখন এই জায়গায় যে ন্যাপটা হলো আর উপরে যে ন্যাপটা হলো, এখন দেখেন এখানেও তো ইউএলএলআই আছে, এ আছে, এখানেও কি আছে, ইউএলএলআই আছে, বাট আমি যখন ইউএল ধরে সিএসএস করবো আলটিমেটলি কি সব জায়গায় ধরবে না, আর এই ইউএল আর এই ইউএল তো এখন এক না, এক, কারণ হচ্ছে এটার প্যারেন্ট আছে, এটার প্যারেন্ট ধরছি না, হ্যাঁ মেনু প্যারেন্ট ধরে নিছি, যে কারণে এইটার সাথে ওইটার কোনো ইম্প্যাক্ট পড়বে না। এটাকে বলতেছি কি নেস্টেড সিলেক্টর, মানে একটার ভিতরে, অথবা আমি অ্যারো সাইন দাও করতে পারি, এটা এই যে এখানে যেটা দিচ্ছে যে আপনি ইচ্ছা করলে অ্যারো সাইন ইউজ করতে পারেন। আবার গ্রুপিং সিলেক্টের ক্ষেত্রে প্লাস ইউজ হয় অনেক টাইমে, বাট কম ইউজ হয়, এভাবে ইউজ করা যায়, ইন্ডিকেটর ইউজ করা যেতে পারে, বাট এটার কিছুই লাগে না, জাস্ট পরে লিখলে অটোমেটিক বুঝতে পারে যে এটার পরে এইটা। তাহলে এই জায়গাতে তাহলে দুইটা সিএসএস, এখন আমি যে আমার মেনুর যে সিএসএস আছে দেখেন, এইটার ভিতর কি আছে, ইউএল আছে না, এই যে ইউএল আমি অলরেডি লিখছি, তো বাই ডিফল্ট ইউএল এর কি আছে, লিস্ট আছে না, মানে লিস্ট আবার কয় টাইপ, আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করছিলাম মনে আছে, সার্কেল অথবা কি স্কোয়ার হয়, আমি এটা জুম করি একটু আপনার বোঝার সুবিধার্থে। তাহলে মেনুর ভিতরে ইউএল আছে, আমি বললাম লিস্ট স্টাইল, দেখেন লিস্ট স্টাইল, স্টাইল ইমেজ, স্টাইল পজিশন, টাইলস টাইপ, অ্যারাবিক, অনেক কিছু আছে, অটো, কত কিছু আসছে না, সার্কেল, হ্যাঁ ডেসিমেল। আমার এখানে লিস্ট স্টাইল টাইপ নামে একটা প্রপার্টি আছে, অথবা শুধু স্টাইল বললে হবে, এইটা অথবা এইটা যে কোনো একটা বললেই হবে। তো লিস্ট স্টাইল টাইপ আমি বললাম, মানে এখানে বললাম বাই ডিফল্ট এখানে ডট আছে, আমি যদি এখান থেকে সার্কেল বলি, আসছে, ওকে। আমরা যদি স্কোয়ার বলি তার মানে অ্যাট্রিবিউট দিয়েও করা যায়, আবার কি সিএসএস দ্বারাও ভ্যালু চেঞ্জ করা যায়। তো এই জায়গায় আমার এটা তো দরকার নাই, তাহলে কি করবো বলেন, লিস্ট স্টাইল না কি দেবো, কি আসছে, নান লিখলাম, এটা দিচ্ছে অটো নান আছে এখন, তার মানে সেম প্রপার্টিতে আর কি ভ্যালু দেওয়া যায় আর কি না যায়, বাট আমার এক্ষেত্রে তো লাগবে না, কারণ আমি তো মেনু বানাবো, আমার তো ডট থাকলে হবে না, সামনে হবে, হবে না। তাহলে লিস্ট স্টাইল টাইপ কি করলাম, না আমি শুধু ওই টাইপটাও বাদ দিতে পারি, মানে এটা দুইটা প্রপার্টি আছে, এতটুকু বললেও হবে, আছে। আবার লিস্ট স্টাইল টাইপ যদি ইমেজ হয় তাহলে কি হবে, ইমেজও দিতে পারি, ইমেজ দিতে গেলে এখানে কি করতে হবে, তাহলে ইমেজের পার্টটা দিতে হবে,
তার মানে এটাতে অনেক কাজ মানে এটা স্টার আছে, আপনি ছোট ছোট অনেক ইমেজ দিতে পারবেন, আইকন ইউজ করতে পারবেন, সেটা আমরা পরে আস্তে আস্তে যাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি লাগতেছে, লিস্ট স্টাইল টাইপ স্টাইল কি দিলাম, নান। ওকে, বাট নিচেরটা কি দেখেন নান হয়েছে, মানে কারণ তার প্যারেন্ট ক্লাস আলাদা, এই কারণে এখানে এটা এরকমই আছে, বাট এটার ডট কি চলে গেছে। আচ্ছা, আসতেছি স্টেপ বাই স্টেপ। ওকে, এরপরে কি আছে, ইউএল এর ভিতরে কি আছে, এলআই আছে, কি আছে, এলআই আছে। এলআই এর ভিতরে আবার কি আছে, এ আছে, এই যে এলআই এর ইউএল এলআই, এলআই এর ভিতরে কি আছে, এ আছে। মূলত লেখাটা কার ভিতরে আছে, এর ভিতরে আছে। আর এলআই ধরলে তার ওটা আন্ডারলাইন যাবে না, আর আন্ডারলাইন আসছে কার কারণে, অ্যাঙ্গর ট্যাগের কারণে আসছে। তাহলে এই জায়গাতে আন্ডারলাইন উঠা দেওয়ার জন্য একটা প্রপার্টি আছে, টেক্সট ডেকোরেশন। তাহলে এই আন্ডারলাইন উঠা দেওয়ার জন্য এই টেক্সট ডেকোরেশন নামে, টেক্সট ডেকোরেশন কি করা যায়, বাই ডিফল্ট তো অ্যাঙ্গর ট্যাগ আসছে, টেক্সট ডেকোরেশন আমি তো প্যারাগ্রাফে ইউজ করতে পারি না, প্যারাগ্রাফে আন্ডারলাইন হলে কি করবো আমি, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিব। অ্যাঙ্গর ট্যাগের ডিফল্ট আন্ডারলাইন আছে, এটা উঠাই দেওয়ার জন্য আমি টেক্সট ডেকোরেশন কি করব, নান করতেছি। অথবা এটার আরো প্রপার্টি আছে, বাই ডিফল্ট আন্ডারলাইন আছে, ওভারলাইন হতে পারে। ওভারলাইন বলে কি হবে, মাথার উপর দেওয়া যাবে, হ্যাঁ, আন্ডারলাইন হতে নিচে দেওয়া যাবে। আবার লাইন থ্রো যদি করি তাহলে কি হবে, এটা কি কাজ করলো, ওই যে ডেল ট্যাগ ছিল না, ডেল ট্যাগের অল্টারনেটিভ হিসেবে আমরা ইউজ করতে পারি। তাহলে একই প্রপার্টি বিভিন্ন কাজে ইউজ হচ্ছে। আমার আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমাকে ডিসিশন নিতে হচ্ছে যে আসলে এটা আন্ডারলাইন হবে না ওভারলাইন হবে না লাইন থ্রো হবে। তাহলে এই একটাই প্রপার্টি টেক্সট ডেকোরেশন দ্বারা কয়েক রকম কাজ করা যাচ্ছে। আমি প্যারাগ্রাফের আন্ডারলাইন দিতে পারি, তাহলে কি হবে, পি ধরে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিয়ে দিলাম, হবে না, হবে। বাট এই ধরনের সিচুয়েশনে আমার আন্ডারলাইন কি করতে হচ্ছে, নাম করতে হচ্ছে, হয়েছে। আচ্ছা, তাহলে আমি কি কয় লাইন সিএসসি লিখলাম, প্রথমে ইউএল এর কি করছে, লিস্ট স্টাইল নান। তো চলেন এখানে আমরা বললাম তো তোমার লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল কি নান। আর অ্যাঙ্কর ট্যাগের কি করলাম, টেক্সট ডেকোরেশন কি না। ওকে, মোটামুটি এতটুকু যে লিখছে, 2 লাইন লিখছে, এই 2 লাইন লেখাতে মোটামুটি একটু সুন্দর হয়েছে। ওকে, বাট আমার মেনু তো আসলে এতটা কেমন আছে, পাশাপাশি আছে, আবার হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা চলেন হোভার করে দেখি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয় কিনা, এটাতে কালার মাউস দিলে চেঞ্জ হয় কিনা। তাহলে হোভার করলে দেখেন কি লিখছি, এই যে অ্যাঙ্গোটা হোভার হচ্ছে সুডো ক্লাস বলা হয়, এটাকে কি বলা হয়, সুডো ক্লাস। স্পেসিফিক এলিমেন্টের এখানে বললাম। এখন দেখেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলাম, তার মানে এখন কি হবে, হোভার করলে আন্ডারলাইন আসবে না, মানে ডিফল্ট নাই, বাট আমি যখন মাউস নিচ্ছি তখন কি হচ্ছে, আন্ডারলাইন হচ্ছে। এখন আন্ডারলাইন হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, ব্যাকগ্রাউন্ড আসতে পারে, সেটা তো আপনার ইচ্ছা নাকি। তাহলে তো জুম করতে হবে, আরো কাজ করতে হবে, সিএসএস করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। আর একটা কাজ করতে হবে না, আপাতত টেকনিক খাটাতে পারে। ফন্ট সাইজ কত দেওয়া ছিল, 20 পিক্সেল, তাহলে কি হবে, বাট এটা বেস্ট হয়ে না, জাস্ট বললাম আর কি। তাহলে লাফালাফি করা শুরু করতে হবে, কারণ জায়গা নাই, একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে, এটা হবে না, সেক্ষেত্রে স্কেল করতে হবে। আচ্ছা, ওইটার বিষয় না, আমরা যেটা বোঝাচ্ছিলাম, তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি বিজি ব্ল্যাক। ব্ল্যাক হলে কন্টেন্ট কালার কি দিব, কালার তাহলে আমরা হোয়াইট দিব। হোয়াইট কালারের কোড কি, হ্যাশ এফ 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 6টা দিলেও হবে, 3টা দিলেও হবে। এখন কি হচ্ছে, ঠিক আছে, বাট আমার কন্টেন্টটার একটু জায়গা দরকার ছিল না। এটা কিন্তু ভার্টিক্যাল ল্যাব হয়েছে, আপাতত কি হয়েছে, ভার্টিক্যাল, মানে আমাদের যেটা ভার্টিক্যাল ল্যাব বলতে পারি। বাট এই কন্টেন্টের চারিদিকে একটু প্যাডিং দেওয়া দরকার না, তাহলে কি করতে হবে বলেন, প্যাডিং দিব, ওভারে প্যাডিং দিব না বাই ডিফল্ট প্যাডিং দিয়ে রাখবো, বাই ডিফল্টই প্যাডিং দিয়ে রাখবো নাকি। তাহলে ডিফল্ট প্যাডিং দিয়ে রাখলাম, যে চারদিকে কি হবে, উপরে নিচে 10 পিক্সেল, আর লেফট রাইট আমরা দিলাম হচ্ছে 14 পিক্সেল। তাহলে এখন কি হবে, এখানে তো আরেকটা প্রবলেম হয়েছে, কি হয়েছে, প্যাডিং ঠিকই পাইছে, বাট আরেকজনের উপর দিয়ে যাচ্ছে। ওই যে বক্স সাইজিং দিয়ে রাখছিলাম, এটা একটা ইস্যু, দেখি বক্স সাইজিং উঠাই দিই, তাহলে কি হয়, এটাকে আমি আবার ইয়া করি আর কি, অন করে দিই, দেখি এখন কি হয় দেখি। তারপরেও তারপরেও তো প্রবলেম, প্যাড মার্জিন পায় না, তারপরেও তো হেডিং এর মধ্যে চলে যাচ্ছে। তাহলে এইটার সলিউশন কি হবে তাহলে, ইনলাইন এলিমেন্ট ব্লক, ব্লক এলিমেন্ট তো বুঝি নাকি, অ্যাঙ্কর ট্যাগটাকে ইনলাইন এলিমেন্ট, বাট এলআই তো আবার ব্লক এলিমেন্ট, এই জন্য কি নিচে নিয়ে আসছে, তাই আসছে না। তো এলআইটাকে যদি আমি ইনলাইন থেকে, মানে ইনলাইন এলিমেন্টে ব্লক করতে চাই, অথবা ব্লক এলিমেন্টে ইনলাইন করতে চাই, এটার দুইটা ওয়ে আছে। আমি সিএসএস এর ফ্লট ইউজ করতে পারি,
বাট এটা বেস্ট প্র্যাকটিসেস। প্লটটা তৈরি করা হয়েছিল ইমেজের জন্য, বাট আর এটার সলিউশন হচ্ছে আমরা সিএসএস ফ্লেক্স শিখতে পারলে সব থেকে বেস্ট হতো। একটা করলে, এক লাইন করলে এগুলো হয়ে যাবে। তো আপাতত যেটা করতে পারি, আমরা বললাম যে ঠিক আছে, যতগুলো এলআই আছে, এলআই আছে, এলআই যেহেতু আমাদের ব্লক এলিমেন্ট, আমি বললাম ফ্লোট লেফট, কি বললাম? আর ফ্লোট লেফট করলে একটা প্রবলেম আছে, ফ্লোট লেফট বললাম, ভালো কথা। এক লাইন আসছে, তাহলে কি হলো রাইট সাইডে, বাট আমাদের রাইট সাইডে কি হলো হেডিং ঢুকে গেছে না? তো ফ্লট বললে যে প্রবলেমটা হয়, কারণ এই এলিমেন্টটা কি হচ্ছে, পুরো মেনুটাই তখন কি হচ্ছে, এই বাম সাইডে চলে আসছে, রাইট সাইড ফাঁকা হয়ে গেছে, আর এই এলিমেন্ট ভিতরে ঢুকে গেছে, এটা প্রবলেম। হ্যাঁ, তাহলে এটার সলিউশনটা কি? এটার সলিউশন যদি ফ্লট ইউজ করতে হয়, তাহলে এই এল এর প্যারেন্টকে ইউএল, ইউএল এ, তাহলে এখন বলতে হবে যে ধরেন আপনি আপনার রুমে কোনো একটা জিনিস সরাইছেন, আর একটা জিনিসটা এসে ওখানে কি ভরে ফেলাইছে। হ্যাঁ, ওকে। তো সেক্ষেত্রে আমাকে যাতে আমার জায়গাটা কেউ না আসতে পারে, তাহলে কি করব, ওভারফ্লো, ওই যে ওভারফ্লো একটু আগে শিখছিলেন, এখানে ওভারফ্লো হিডেন দিলাম, কি দিলাম, এখন গেছে, এখন কিন্তু এটা কিন্তু এখানে ঢোকার সুযোগ পায় নাই, তাহলে ফ্লোর লেফট হয়েছে না? আচ্ছা, তারপরেও এখানে প্যাডিংটা কেমন জানি ইয়ে হয়ে গেছে না? এইটার সলিউশন আমি একটু বলে দিই, মানে এটা দিলাম না। হ্যাঁ, এইটাও প্লট আমি আপাতত পরে আসতেছি, মানে এগুলো এক লাইন হয়ে যেতাম। ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই ধরনের সিচুয়েশন কখন কোনটা ইউজ করতে হবে, এই কারণে আমি এভাবে বোঝাচ্ছি আপনাদেরকে যে আসলে ধরেন এটা বানালাম, এন্ড কেন এটা হচ্ছে এটা না যদি বুঝি, আমি প্রপার্টি লিখলাম, কাজ হয়ে গেছে, সেটা ঠিক আছে, কখন কোনটা ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, সেই জিনিসটা আমাকে জানতে হবে। এখন এই যে আমি ধরেন এটা ভার্টিক্যাল ন্যাভি বানালাম, বাট আমার একটা আমি যে অ্যাঙ্কর ট্যাগের যে প্যাডিং দিয়ে রাখছি, প্যাডিং কি আসলে আলটিমেটলি পাইছে? ধরুন আমরা একটা ডিফল্ট কালার দিয়ে রাখি, এখানে যে কালার দিচ্ছে না ব্ল্যাক, আর ডিফল্ট কালার বিজি হচ্ছে গ্রে কালার দিয়ে রাখলাম, কি দিলাম, ধরুন হালকা কালার কি আছে বাই ডিফল্ট প্রত্যেক ব্ল্যাক আছে না, তারপর কি একটা একটার মধ্যে ঢুকে গেছে না? কারণটা হচ্ছে এলআই তো ব্লক, বাট আপনার এল এর ভিতরে যে এ ট্যাগ আছে সে তো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তাই না? তাহলে এখানে কি করতে হবে, এই অ্যাঙ্কর ট্যাগের আপনি বলে দিতে হবে ডিসপ্লে প্রপার্টি দ্বারা কি করা যায়। এই ডিসপ্লে প্রপার্টির অনেক পাওয়ার, মানে অনেক কাজ করা যায় এটা দ্বারা। ডিসপ্লে আমি দেখাচ্ছি, ডিসপ্লে হচ্ছে ইনলাইন ব্লক করে দেন, কি দিবেন, ইনলাইন ব্লক, মানে এক লাইনে থাকবা, বাট ব্লক অ্যাটিটিউড, ব্লক মানে কি জিনিসটাকে ধরে রাখা। এই যে এক জায়গায় দেখেন, এখন কি হয়েছে, একটার ভিতরে একটা ঢুকছে, বাট একটার সাথে একটা লাইক আছে, কারণ মার্জিন তো দেয় নেই, মার্জিন দিচ্ছে কি, মার্জিন দেয় নেই, বাট এখন কিন্তু একটা আরেকটার মধ্যে যায় না, ডিফল্ট যে প্যাডিং মার্জিন দিচ্ছেন সেইটা আসছে। আমি যেখানে জুম আউট করে রাখছি তো 200%, এই জন্য কি বড় দেখাচ্ছে আর কি, ওকে। তাহলে ওই প্রবলেমের জন্য কি হলো, ইনলাইন ব্লক করতে হলো ইনলাইন এলিমেন্টে। তো এই ডিসপ্লে প্রপার্টি দ্বারা কি করা যায়, এখানে একটু বুঝাই দিই, যেমন এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, আই ট্যাগ আছে এখানে, ধরেন ধরেন টু, আই ট্যাগটা কি আসে, সব ইনলাইন এলিমেন্ট না? এটাকে রান করলে মনে হবে কি জাস্ট একটাই লাইন, এই যে একটাই লাইন না, এখানে ভালো করে দেখেন, এই যে এখান থেকে শুরু হয়েছে মনে হয়, এই যে এখান থেকে শুরু হয়েছে না, একটাই লাইন, বাট এখানে আই তো অনেক। তো এইটাকে আমি যদি ব্লক বানাইতে চাই, তাহলে কি করতে হবে, এই যে আই ট্যাগ, এটা ইনলাইন এলিমেন্ট, তাহলে এটাকে আমি কি করব, ডিসপ্লে ব্লক, ব্লক করলে কি হলো, সব নিচে নিচে চলে আসলো না, মানে বাই ডিফল্ট ইনলাইন এলিমেন্ট, বাট আমি এটার অ্যাটিটিউডটা চেঞ্জ করে দিলাম কি দ্বারা, ডিসপ্লে প্রপার্টি দ্বারা, ওকে। এই ডিসপ্লে ব্লক অথবা ইনলাইন ব্লকও বলতে পারি, এক লাইনে, তাহলে আবার কি হবে, এক লাইনে আসবে, বাট সেটার বিহেভিয়ারটা হবে ব্লক, তখন প্যাডিং মার্জিন দিলে ওই জায়গাটুকুই পাবে, মানে অন্যের উপরে আর যাবে না। যে কারণে ডিসপ্লে ইনলাইন ব্লক হলে ব্লক হচ্ছে, এক লাইনেও আসতেছে, ব্লকও হচ্ছে, এই জন্য ইনলাইন ব্লক। আর শুধু ব্লক বললে অটোমেটিক নিচে নিয়ে যাবে, লাইন, নতুন লাইন তৈরি হবে এটা। আর এটা যদি সব পি হতো, মানে এখানে ইনলাইন পরিবর্তে আমরা এটা সব পি ইউজ করলাম, তো পি তো ব্লক এলিমেন্ট, ধরেন জি। এখন এই পিটা হচ্ছে ব্লক এলিমেন্ট, আলটিমেটলি হচ্ছে কি বাই ডিফল্টলি দেখেন সব লাইন নিয়ে নিছে। আমি ইচ্ছা করলে এটাকেও কি করতে পারি, এখন ব্লক বানাইতে পারি না, মানে ইনলাইন বানাইতে পারি, তাহলে পিটাকে কি বলবো, যে পি ট্যাগ আছে ডিসপ্লে ইনলাইন, কি বললাম, অথবা ইনলাইন ব্লক, বুঝতে পারছি? তাহলে ডিসপ্লে দ্বারা অনেক কাজ করা যায় এই। এবং সেম জিনিসটাই আমরা বললাম যে আমাদের এখানেও, তাহলে আমাদের মেনুতে ফিরে যাই, আমরা মেনুর জন্য যে কাজটা করা দরকার, মোটামুটি লাইন ব্লক করলাম, আমার মেনুটা এখন কি অবস্থায় আছে একটু দেখি, এই অবস্থায় আছে, বাট আমার তো আসলে
পাশাপাশি আসতে হবে। ডাব্লিউসি যে মেনুটা দেখলাম সুন্দর এক লাইনে আসছে পাশাপাশি, বাট আমার এটা কি আসছে, এক লাইনে আসছে, আসে না, নিচে নিচে আসে। তাহলে এটার সলিউশনে কি হতে পারে? এটার সলিউশন হতে পারে আমরা এই যে ফ্লোর লেফট করছিলাম, আর ফ্লোর লেফট করাতে আর প্রবলেম হয়েছে, এটা নিচের রাইট সাইডে নিচে যেটা ছিল সেটা রাইট সাইড দিয়ে ঢুকে পড়ছে, কারণ এপারে ফ্লোট করলে কি হয়, ওই এলিমেন্টে ভাসমান অবস্থায় থাকে, যে কারণে যখনই বামে সরে আসছে ডাইন সাইড ফাঁকা হয়ে গেছে, অন্য কন্টেন্ট ঢুকে গেছে। আর এই অন্য কন্টেন্ট, বাট এখন কিন্তু মেনু হয়েছে ঠিকই, হয়েছে না, আমাদের মেনুটা হয়েছে, বাট আলটিমেটলি রাইট সাইডে অন্য কন্টেন্ট ঢুকে গেছে। এখন এটা বন্ধ করতে গেলে কি করতে হবে, প্যারেন্টেক ওভারফ্লো কি করতে হবে, এটা, তাহলে সমস্যা। এবার মেনু ঠিক আছে, হ্যাঁ। এখন আমি তো জাস্ট ওই যে এল এর ব্যাকগ্রাউন্ড দিছি, আমি যদি পুরো ন্যাবের ব্যাকগ্রাউন্ড দিতাম, তার মানে এই ব্যাকগ্রাউন্ডটা হবে কোনটা, এই যে আমরা যে গ্রে ব্যাকগ্রাউন্ডটা দিছি এটা দিব কার, মেনুর ব্যাকগ্রাউন্ড দিব কোনটার, এই যে মেনু উপরে এই যে কালারটা দিয়ে রাখছিলাম, এখন হবে দেখেন পুরোটাকে মেনু হয়ে গেল না এখন। এরপরে এটা এই যে কাজ করতেছে এবার, আর ওইটা কালারটা আমরা সাদা দিয়ে রাখি, তাহলে বাই ডিফল্ট কালার অ্যাঙ্করটাকে ডিফল্ট কালার দিয়ে রাখবো, সাদাই রাখলাম ধরেন, হোয়াইটে রাখলাম, ওভারে একটু অথবা আইস ব্লু দিয়ে রাখলাম, যেটা ইচ্ছা। এখন দেখা যায় মেনু, ওভার করলে আর একটু সুন্দর দেখা যাচ্ছে, হয়েছে মেনু। তাহলে মেনু বানাতে গেলে কয় লাইন সিএস লিখলাম, বাট কিছু প্রবলেম তৈরি হয়েছিল, সেই প্রবলেম সলিউশন কীভাবে করলাম সেই জিনিসগুলো দেখানোর জন্য এত কাহিনী করলাম, না হলে আমি 3 লাইন করলে একটু এখন হয়ে যেত, অনেক আগে হয়ে যেত। জাস্ট কিছুই করি নাই, মেনুকে ধরবো, হচ্ছে লিস্ট স্টাইল মানে ইউএলএ কী করবো, 3টা জিনিস, ইউএলএ হচ্ছে লিস্ট স্টাইল বাদ দিতে হবে, আর যেহেতু ফ্লোট করছি এখানে ওভারফ্লো হিডেন করতে। এটার আরেকটা সলিউশন আছে, যদি আমি এই ফ্লোট ইউজ না করি, এটা ইউজ করবো না, আমি এটা বাদই দিলাম, হ্যাঁ, এটা বাদই দিলাম, এই জায়গাতে প্যারেন্টেক সিএসএস এর ডিসপ্লে, আমরা যখন ফ্লেক্স নিয়ে কাজ করবো তখন ফ্লেক্সের অনেক কাজ আছে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্ট কিচ্ছু বলা দরকার, এক লাইন করে আপনার কাজ শেষ, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স। এবং অ্যাঙ্করটাকে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক করবেন, কারণ যেহেতু এটা ইনলাইন এলিমেন্ট, ব্লক না করলে যে প্যাডিং কাজ করবে না। এই ক্ষেত্রে ধরেন আপনি ব্লক করলেন না, তাহলে আপনার ওই এই প্যাডিং কাজ করবে না, ডানে বামের প্যাডিং কাজ করছে, বাট উপরে নিচের প্যাডিং আর কাজ করবে না। সেক্ষেত্রে এই অ্যাঙ্করটাকে অবশ্যই ইনলাইন ব্লক বানিয়ে নিতে হবে, তাহলে দেখবেন উপরে নিচের প্যাডিংটাও ঠিক মতো কাজ করতে হবে। মেনু বানাতে পারবো এখন 3 লাইন সিএস, 3 থেকে 4 লাইন সিএসএস। তাহলে কি করলাম, প্যারেন্টের হচ্ছে, আর এই ফ্লেক্সটা শুধু প্যারেন্টে কাজ করে, মনে রাখতে হবে। ফ্লেক্সের হচ্ছে অনেকগুলো প্রপার্টি আছে, চাইল্ডের জন্য আছে, প্যারেন্টের জন্য আছে। তো ফ্লেক্স প্রপার্টি কি কাজ করতেছে, ইউএল এর হচ্ছে প্যারেন্ট, তার ভিতরে এলআই গুণাকে কি, এলআই যত ব্লক ছিল, এলআই কি ছিল, ব্লক ছিল, সেটাকে এই ইনলাইনে কি কনভার্ট করে দিল। এটাই হচ্ছে কাজ, জাস্ট ফ্লেক্স। আপনি ইউএল না দিলে হবে, এই 3-4 লাইন কোড লিখলে একটা মেনু তৈরি করা যায়। ওকে, তাহলে আমরা মোটামুটি অনেক করে টপিক শিখলাম, মানে আমি মূলত আসলে গ্রুপ সিলেক্টর একটা মেনু তৈরি করে ফেলাইলাম, যে আমরা তো ঘুরে ফিরে মেনু বানাতে এইগুলোই লাগবে, এই কয়েকটা জিনিসই লাগবে। এখন এখানে কালার কম্বিনেশন আপনার ব্যাপার, আপনি কোন কালার দিবেন না দিবেন, হোবারে কোনটা দিবেন সেই ডিসিশন আবার, বাট ঘুরে ফিরে বানাতে গেলে আমার এই কয়টা জিনিসই লাগবে। আরও ব্যাপার আসতে, এখানে 9 হাইট আসতে পারে, আরও কিছু জিনিস হয়তো ইউজ হবে, বাট এটা যদি ড্রপডাউন মেনু হতো, যেমন আমি এখানে মাউস নিলে ড্রপডাউন মেনু হবে, সেক্ষেত্রে তো আমাকে আবার পজিশন শিখতে হবে সিএসএস এর, ঠিক আছে না? তো আজকে কি এতটুকু থাকবে না আরো টপিক পড়াবো? আমার মনে হয় আজকে এতটুকুই থাক। আপনাদের কাজ হচ্ছে কি আমি বলে দেই, আপনারা এরকম সুন্দর একটা মেনু বানান, যে যে কালার দিয়ে বানান। এই ওয়েবসাইটে এমন কি পুরা ওয়েবসাইট জুড়ে আছে, তাই আছে না? পুরা ওয়েবসাইট জুড়ে আছে, মানে আমি কোনো উইথ হাইট প্যাডিং কিছু দেইনি। আরেকটু শিখাই দিই, এই পুরো সিস্টেমটাকে একটা কাজ করি আমি, মানে একটু দেখা দিই, এটা শেষ যেহেতু আমরা করতেছি। এই হচ্ছে পুরো সাদা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়েব পেজ পুরোটা। আমি চাচ্ছি আমার ওয়েব পেজটা নির্দিষ্ট একটা এরকম একটা এরিয়ার মধ্যে থাকবে। ওয়েবসাইটের ডিজাইন 2 রকম হয়, একটা হচ্ছে ফ্লুইড লেআউট, একটা হচ্ছে ফিক্স লেআউট। ফ্লুইড মানে হচ্ছে আমার ডিসপ্লে যত বড় আমার ওয়েবসাইটটাও তত বড়। রিয়েল এক্সাম্পল যদি যান, যেমন হচ্ছে আমরা পুলিশের সাইডে যাই, আমাদের পুলিশ, তো এদের সাইডে যদি যাই দেখবেন যে হচ্ছে ডিসপ্লে যত বড়। আবার আমি যদি পিপল অ্যান্ড টেকের সাইডে যাই, তাহলে নেটের যে অবস্থা, আচ্ছা এই সাইডটা দেখেন, এখান থেকে কিছু জায়গা বাদ দিছে না, এই জায়গা থেকেও এবার থেকে বরাবর, তার মানে একটা নির্দিষ্ট উইথ, এটাকে বলতেছে হচ্ছে ফিক্সড লেআউট, মানে যত বড় ডিসপ্লে যাক এইটা এতটুকুই থাকবে। ওকে, আর আবার এই সাইডটা দেখেন, এটাও ফিক্সড লেআউট। ফ্লুইড যদি বলি তাহলে প্রথম আলোর সাইডে, ফ্লুইড প্রথম আলোর সাইডে ফ্লুইড আছে, মানে পুরো ডিসপ্লে জুড়ে, মানে যত বড় ডিসপ্লেতে যাবেন সাইডটাও কি হবে, এই যে এদেরটাও জায়গা রাখছে না, এদেরটাও একটা নির্দিষ্ট উইথে রাখছে।
যাই হোক, তো ফ্লুইড লেআউট যেটা হয় আমাদের আগের ওয়েবসাইট ছিল, ওইটা হচ্ছে পুরো জায়গা জুড়ে, মানে যেমন এই জায়গাটা দেখেন পুরো জায়গা জুড়ে আছে, তারপরে কন্টেন্ট কিন্তু এখানে গ্যাপ দিছে। তো ফিক্স আর ফ্লুইডের টেমপ্লেট দেখালে আরো বুঝতে সুবিধা। এটা হচ্ছে ফিক্স লেআউটের ওয়েবসাইট। তো আমি যে টেমপ্লেটটা বানাচ্ছি, আমার মেনুটা এখন কি আছে, পুরো ডিসপ্লে, যত বড় মনিটরে যাই পুরো জায়গা জুড়ে নেবে না। আর যদি ফিক্স লেআউট করি তাহলে আমরা নির্দিষ্ট একটা উইথের মধ্যে রাখবো। সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা এই পুরো সিস্টেমটাকে যদি একটা ডিবে নিয়ে আসতে পারতাম, এই যে পুরো বডির মধ্যে যা আছে, হ্যাঁ, বডির মধ্যে যা আছে একটা ডিবের মধ্যে দিলাম, কি দিলাম, ডট কন্টেনার। কন্টেনার মানে কি, একটা বাক্স নাকি, এই কন্টেনারের মধ্যে সব ঢোকাই দিলাম। তো তাতেও কি কোনো পরিবর্তন হয়েছে? হয় না। এখন কন্টেনারটাকে নির্দিষ্ট একটা উইথ দিব, তাহলে কাজ শেষ। তাহলে কন্টেনার নামে যে ক্লাসটা নিলাম, এই যে কন্টেনার, রো কলাম পরে বোঝাবো, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে কন্টেনারে একটা উইথ দিলাম কত পার্সেন্ট, 80%, মানে যত বড় ডিসপ্লে হোক তার 80% জায়গা নেবে। এবং এটাকে মাঝখানে আনার জন্য কি, মার্জিন 0 অটো। এখন আমার কন্টেনারটাকে জায়গায় পেয়েছে না, মোটামুটি সেন্টারে আছে, যত বড় ডিসপ্লে নেই ওই ডিসপ্লের 80% জায়গা নেবে। মানে ফিক্স উইথ বলে নেই, পার্সেন্টেজ বলে দিচ্ছে। দুই পাশ থেকে অটো বাদ দিয়ে দিছে, 20 10 করে বাদ দিয়ে দিছে। বুঝা গেছে? এই হচ্ছে মোটামুটি একটা টাক্সার আসলো না এখন। এখন এই যে এটাকে মেনু বানালেন, আর এই যে হেডিংটা, এই হেডিংটার তো সুন্দর লাগতেছে না, এটা সুন্দর করতে গেলে কি করতে হবে বলেন? আপনারা একটু আগে থিম ওয়াগনে আমি টেমপ্লেট দেখালাম না, আপনারা ব্যাকগ্রাউন্ড না পারেন, আপনি এরকম একটা মেনু বানাবেন। সরি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এইটা আমি বলে দেই। এখান থেকে যে ফ্রিতে অনেক টেমপ্লেট আছে, আপনি কোনো একটা, যেমন এই জায়গাতে যান, এই ইমেজটাই দেখেন, আপনাদের উপরের কথা চিন্তা ভুলে যান, এই ইমেজটা কি আছে বলেন আমাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সাবটাইটেল, পিছনে পিছনে ব্যাকগ্রাউন্ড তো দিতে পারবেন, ইমেজ না দেন, ইমেজ আগামী ক্লাসে বোঝাবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ কি, ব্যাকগ্রাউন্ড ইমেজের অনেক কাজ আছে। আগামী ক্লাসের কাজ হচ্ছে আপনারা এই মেনুটাই বানান, ওকে। এরকম একটা ডিজাইন বানান যেটার ভিতরে এরকম একটা সাবটাইটেল, একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ, আর কি থাকবে, একটা বাটন থাকবে। তো বাটনের জন্য কি করতে হয়, অ্যাঙ্কর ট্যাগ নিলে সেটাকে হচ্ছে কি করতে হবে, বাটন বানানো কিন্তু সহজ নাকি, বাটন না পারলে স্যার বাটন দিয়ে দেন, কিছু না পারলে অন্তত কি দিতে পারবেন, বাটন ট্যাগ আছে না, বাটন লার্ন মোর। বাট আসলে তো বাটন হবে না, বাটন ট্যাগ কি বাটন হবে? আর এটা দিলে কি আসবে, আসছে ইনলাইন, এটা কি ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে না। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগও তো ইনলাইন এলিমেন্ট, বাট এটাতে ক্লিক করলে কাজ করবে? কারণ ক্লিকের জন্য আমার কি লাগবে বলেন, এটা আসলে অ্যাঙ্কর ট্যাগ লাগবে, কি লাগবে, অ্যাঙ্কর ট্যাগ লাগবে, HREF, তাহলে না কাজ করবে অ্যাঙ্কর ট্যাগে। বাট এটাকে বাটন আমি কেমনে বানাবো তাহলে, এত বাটন না। আর বুদ্ধি হতে পারে বাটনের মধ্যে আমি অ্যাঙ্কর নিব, তাহলে তো হতে পারে ট্যাগের ভিতরে। না, আমি ক্লাস বানাইতেই পারি, এটাকে BTN দেন, বাটন বানানো সহজ না, এই যে বাটন। তাহলে এটাকে জাস্ট ধরেন, এই ক্লাসের নাম দিয়েছি কি BTN, ক্লিক করলাম, ওকে। তাহলে এখানে হচ্ছে এটাকে প্রথমে যেহেতু ইনলাইন এলিমেন্ট, ডিসপ্লে কি করতে পারে, হয়তো ইনলাইন অথবা ইনলাইন ব্লক করতে পারে, যেটা ইচ্ছা আপনার। তাহলে আমি ইনলাইন ব্লকই করলাম, অথবা হচ্ছে ব্লক বানালাম, কি বানালাম, ব্লক এলিমেন্ট। তো ব্লক করলে আলটিমেটলি তো সে নিচে নেমে আসবে, কারণ পুরো জায়গাটা এখন তার হয়ে গেল, ওকে। তো আমরা এখানে ব্লক করব না, সেটাকে বললাম হচ্ছে ইনলাইন কি ব্লক, ইনলাইন ব্লক। ব্যাকগ্রাউন্ড কালার দেন, এই তো বাটা তো হয়ে গেল, আকৃতি আসলে। এরপর কি দেন, কালার দেন সাদা, মানে আপনি যে কালার জানাতে পারেন। এরপর আন্ডারলাইন উঠাই দিতে হবে, টেক্সট ডেকোরেশন না, প্যাডিং 10 পিক্সেল, হয়ে গেল তো বাটন, এই তো বাটন হয়ে গেছে। এটাকে বর্ডার গুলো একটু মানে কর্নার করো, এটা বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, কর্নার গুলো একটু রাউন্ডেড করলাম, এই তো বাটন হয়েছে না। কি কালার চান, কালার চেঞ্জ করেন। আবার এখন এটাকে হোভার করলে চেঞ্জ হবে, জাস্ট কি করবেন, মানে এটাকে কপি করা, এখন এই কোডটা রিফ্রেশ দিলে চলে যাবে, কারণ আমি তো CSS লিখি নাই। এই রাইট বাটন ক্লিক করলাম, কপি কি রোল, এখন যা CSS আমি এখানে পেস্ট করে দেব, আসছে, এই তো হয়ে গেল। এন্ড এটাকে যদি হোভারে চেঞ্জ করতে চান তাহলে কি লিখবেন, ডট BTN ক্লোন হোভার। হোভারে যা বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার অন্য কালার হয়ে যাবে, কথার কথা ব্ল্যাক হয়ে যাচ্ছে, আপনি কাজ করতেছে। এটাকে আরও স্মুথ করা যায়, সেক্ষেত্রে ট্রানজিশন শিখতে হবে, সেটা পরের বিষয়। বাট এই কয়েক লাইন CSS দেখে বাটন মারতে পারতেছি। আপনাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে এরকম, আপনারা স্লাইড শো চিন্তা করার দরকার নেই, আপনারা মেনু বানাবেন এরকম, জাস্ট এটার বড় লেখা, এটা ছোট লেখা, এটা বড় লেখা, কালার কি দিবেন আপনাদের মতো করে দিবেন, ব্যাকগ্রাউন্ডে শুধু একটা কালার দিবেন। যেমন এখানে হেডিংয়ে কালার দিছি না, হেডিং কালার দিচ্ছি। এখন এইটাকে কাজ করতে গেলে আমি জাস্ট একটু স্ট্রাকচারটা দাঁড় করে দিই, আপনারা এখানে কি করবেন, এখানে H1 না, H1 না বলে এখানে কি দিবেন, কমেন্ট বাদে, এটা হবে হচ্ছে জাস্ট
টাইটেল প্যারাগ্রাফ এটা বোঝার জন্য দিছিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এখানে কন্টেনারের ভিতরে এটাকে বাদ দিই, সব বাদ দিলাম। এই হচ্ছে কন্টেনার শুরু শেষ। এখানে আবার ক্লোজিংটা কন্টেনার ইন্ট, কারণ আপনি ডিবের ভিতরে যখন ডিব আসবে না, আপনি গোলায় ফেলাবেন যে আসলে কোন ডিব। যদিও এখানে মাউস ধরলে কি দেখাচ্ছে, আমি এখানে বলে দিলাম কন্টেনার ইন্ট। এখানে আমরা নতুন একটা ডিব নিব, কমেন্ট করলাম ব্যানার স্টার্ট ব্যানার ইন্ট। তো ব্যানারের জন্য এখন আমরা কিনতে পারি, ব্যানার নামে তো আসলে কোনো ট্যাগ নাই, বাট ডিব নামে একটা ক্লাস নিলাম। এই হচ্ছে আমার ব্যানার। এরপর নিব হচ্ছে ব্যানার ব্যানার কন্টেন্ট, সরি ডিব ক্লাস ব্যানার। আমি রেডি করে দিই, আপনারা জাস্ট নিজের মতো করে নিয়েছি। ব্যানার কন্টেন্টের ভিতরে একটা কি থাকবে, একটা সাবটাইটেল H4 হতে পারে, এরপরে একটা H1 ধরেন, ওকে। তারপরে কি বললাম, একটা বাটন নাকি, এই হচ্ছে মোটামুটি টাক্সারে সাজায় নিলেন। এখন এইটাকে এই অবস্থায় আছে, এখন এটাকে কি করতে হবে, এরকম বানাইতে হবে, মানে ভিজুয়ালি। আর এরকম বানাইতে বলতে এটার ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন, আপনাদের হয়তো এরকম দরকার নেই, বাট এটা ফন্ট সাইজ দিতে হবে, কী করতে হবে, অনেক বড় করতে হবে, এটা কালার দিতে হবে। এই কাজটা নিজেরা চিন্তা করে বানায় নেন, তাহলে হয়ে যাবে। আমি জাস্ট রেডি করে দিলাম। এখন এটাকে মিডিল ক্লাস কীভাবে আনতে হয় সেটা আপনাদের ডিসিশন, কারণ এটার প্যারেন্ট ক্লাস আছে না, আনতে পারবো না। হ্যাঁ, তাকে তার এই জায়গা তৈরি করতে কী দিতে হবে, প্যাডিং দিতে হবে। যা শিখলেন এটা দিয়েই দেখি বানাতে পারেন কিনা। আমি রেডি করে দিলাম, আপনাদের কাজ হচ্ছে সেটা করা। আর এটাকে আরেকটু সুন্দর করে, যেমন এই জায়গাটাতে এই যে ব্লাঙ্ক সাদা থাকতেছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে না। সেক্ষেত্রে ওইটাকে আরেকটা ডিপে রেখে সেইটার ব্যাকগ্রাউন্ড দিলে বেটার হচ্ছে। যেমন আমরা মেনুর ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আবার কন্টেনার তো আবার বক্স, তার মানে কন্টেনারটা আবার এর ভিতরে ইউজ করতে হবে, সেটা পরে শেখাবো। আপাতত যা শেখাচ্ছি এতটুকু শিখাচ্ছি।